গ্রামের কাদামাটি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে সাব্বিরের গাড়ি বন্ধ হয়ে যায়। সাব্বির গাড়িটা স্টার্ট দিতে গেলেও স্টার্ট হচ্ছিল না। বাধ্য হয়ে সাব্বির গাড়ি থেকে নেমে গাড়ির ডিকি খুলে দেখে গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। গল্পের হিরো আজমাইন হোসেন সাব্বির। বাবা মায়ের একমাত্র সন্তান সাব্বির। নিজের বড় একটা বিজনেস আছে। সাব্বির দেখতে মাশাআল্লাহ পুরো ক্রাশ খাওয়ার মতো, একদম চকলেট বয়। এক কথায় যে কোনো মেয়ের স্বপ্নে পুরুষ হওয়ার মতো সৌন্দর্য ওর ভিতর আল্লাহ দিয়ে দিয়েছে। সাব্বির রেগে গিয়ে গাড়ির চাকাতে একটা লাথি মারল। ঠিক সেই সময়টাতে কিছু লোক ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। সাব্বির লোকগুলোকে দেখে জিজ্ঞাসা করে, আসসালামু আলাইকুম। লোকগুলোর মধ্যে থেকে একটি লোক বলল, ওয়ালাইকুম আসসালাম। সাহেব কিছু বলবেন? অ্যাকচুয়ালি আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। এখানে সামনে কোনো গ্যারেজ আছে বা কোনো মেকানিক পাওয়া যাবে? আমি একটু কাজের জন্য গ্রামে এসেছিলাম, আর এখানে এসে ফেঁসে গেলাম। আপনারা যদি একটু হেল্প করতেন আমায়। জি সাহেব, এই তো এই রাস্তা দিয়ে কিছু দূর গেলেই সামনে একটা গ্যারেজ আছে, ওনাকে ডেকে নিয়ে এলে আপনার গাড়ি ছাড়িয়ে দিবে। জি, ধন্যবাদ। কিন্তু আমি চিনব কিভাবে? আরে সাহেব, আপনি সামনে যাইয়া দেখেন, কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দিবে। কথাটা বলেই সাব্বির সামনের দিকে হাঁটতে লাগলো। কিছু দূর যেতেই সাব্বির খেয়াল করে সামনে একটা গ্যারেজ আছে। গ্যারেজটা দেখে সাব্বির স্বস্তি একটা নিঃশ্বাস ফেলে। আবার যখন সামনে হাঁটতে যাবে কিন্তু পারছিল না, কারণ একে তো মাটির রাস্তা, আর দ্বিতীয়ত বৃষ্টি হওয়ার ফলে প্রচুর কাদা পানি ছিল। সাব্বির টাল সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়ে যাওয়া রাস্তাতেই। ঠিক তখনই কেউ একজন হাসতে থাকে। সাব্বির উঠতে গেলে উঠতে পারে না, আবারও মুখ থুবড়ে পড়ে যায়। সাব্বির খেয়াল করে একটা সুন্দরী মেয়ে ওর সামনে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে হাসছে। সাব্বিরের বেহাল অবস্থা দেখে মেয়েটা হাসিটাকে কন্ট্রোল করে সাব্বিরের দিকে এক হাত বাড়িয়ে দিয়ে বলে, এই যে শহরের বাবু, গ্রামের কাদামাটি রাস্তায় হাঁটতে পারবে না তো গ্রামে কেন এসেছেন? এটা আপনাদের শহরের পাকা রাস্তা না, এটা হইতেছে গ্রাম। গ্রামে কাদামাটি থাকবেই। নিন, এখন আমার হাতটা ধরে ওঠেন। সাব্বির চোখ খুলে ভালোভাবে তাকাতেই পারছে না। তারপরে মেয়েটিকে দেখার চেষ্টা করলো। মেয়েটা বুঝতে পেরে বলল, আমার চেহারা পরে দেখবেন, আগে নিজের চেহারা ধুয়ে হনুমান থেকে মানুষ হন। মেয়েটি আবারও হাসতে লাগে। মারিয়ার হাতটা ধরে উঠে দাঁড় করায়। মারিয়া দাঁড়াতে ওই মেয়েটি আবারও বলে, আপনি আমার সাথে আসেন। আপনার সাথে যাব মানে? আর কোথায় যাব? ওই জন্যই বলে মানুষের ভালো করতে নাই। দেখলাম আপনি বিপদে পড়েছেন, তাই আপনাকে সাহায্য করতে এলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমারই ভুল ছিল। আপনার ভুল ছিল মানে? মনে হচ্ছে আপনাকে সাহায্য করতে আসাটাই আমার সব থেকে বড় ভুল। ওর কথা শুনে সাব্বির বলে, কে বলেছে আমাকে সাহায্য করতে? আমি চেয়েছি আপনার সাহায্য। আপনার সাহায্য আমার লাগবে না। কথাটা বলতেই সাব্বির চিৎকার দিয়ে ওর চোখে হাত দেয়। কান চোখে ময়লা চলে যায়। এবার মেয়েটা এসে সাব্বিরের একটা হাত ধরে আর বলে, আরে একটা কথা বলবেন না, চুপচাপ আমার সাথে আসেন। কথাটা বলেই মেয়েটা সাব্বিরের হাত ধরে টানতে টানতে ওদের বাসায় নিয়ে যায়। তাদের টিউবওয়েলের কাছে সাব্বিরকে এনে মেয়েটি বলে, আমি কল চাপছি, আপনি চোখে পানি দিন। মেয়েটি কল চাপতে লাগলো। সাব্বির পানি দিয়ে চোখ পরিষ্কার করে নেয়। চোখ পরিষ্কার হতেই সাব্বির রেগে কিছু বলতে গিয়ে মেয়েটির দিকে তাকিয়ে থমকে যায়। সাব্বির মেয়েটিকে দেখে একদম স্তব্ধ হয়ে যায়। ও যেন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছিল। গ্রামের মেয়ে, শাড়ি পরেছে, লাল ফিতি দিয়ে বিনুনি করে দুই দিকে ছেড়ে দেওয়া। লম্বা চুলের অধিকারিণী মেয়েটি অসম্ভব মায়াবী। দুধে আলতা গায়ের রং। মেয়েটা বেশ কিছুক্ষণ সাব্বিরের দিকে তাকিয়ে দিল। সাব্বির কিছু বলছে না দেখে মেয়েটা আবারও বিরক্ত হয়ে মারিয়ার সামনে হাত নাড়িয়ে বলে, এই যে মিস্টার, এমন করে কি দেখছেন? হ্যাঁ, কি হলো, বোবা হয়ে গেলেন নাকি? মুখটা বন্ধ করে কেন রেখেছেন বলুন না। আপনি আমাদের গ্রামে কি করেন? গ্রামের রাস্তায় হাঁটতে পারবেন না তো এখানে এসেছেন কেন? কি দরকার এসেছেন? মেয়েটার কথা শুনে সাব্বির ঘোর কেটে যায়। তারপর মেয়েটির থেকে চোখ সরিয়ে নিয়ে এদিক ওদিক তাকিয়ে আবারও মেয়েটির দিকে তাকিয়ে বলে, আপনাদের গ্রামে একটা জমি কিনেছি, ওখানে হসপিটাল করা হবে। ওইটা আমি করেছি। আমি আজমান হোসেন সাব্বির। আমি জমির ব্যাপারে একটু কাজের জন্য এসেছিলাম, কিন্তু আপনাদের গ্রামে ঢুকতেই আমার গাড়িটা বন্ধ হয়ে যায়। আমি আশেপাশের লোকদের জিজ্ঞাসা করলে ওরা বলে সামনে একটা গ্যারেজ আছে। গাড়ি থেকে নেমে গ্যারেজ মেকানিক ডাকতে আসলে পা স্লিপ কেটে পড়ে যায়। আর তারপর তো সবটা দেখলেনি। সাব্বিরের কথা শুনে মেয়েটা ওকে বলে, ও, তাহলে এই ব্যাপার। আচ্ছা, আপনি গোসল করে নেন, আমি আব্বুর একটা পাঞ্জাবি দিচ্ছি, আপনি পরে নেবেন, তারপর আমি আপনাকে নিয়ে যাব। মেয়েটা মুচকে এসে কথাটা শেষ করে সাব্বির বলে, না না, আর কিছু লাগবে না। আপনি যেটুকু করেছেন
সেটাই আমার জন্য অনেক। ধন্যবাদ আপনাকে। আমি এখন যাই। আর হ্যাঁ, নেক্সট টাইম থেকে কোনো মানুষকে বিপদে পড়তে দেখতে এরকম হাসবেন না। আপনার হাসিটা সুন্দর হলেও ভুলভাল জায়গায় হাসার অপরাধে কিন্তু শাস্তি পেতে হতে পারে। সাব্বির কথাতে মেয়েটা হাসি থামিয়ে দেয়। আর সাব্বির চলে যাচ্ছিল তখন মেয়েটা দৌড়ে এসে সাব্বিরের হাতটা ধরে, তারপর আবারও টেনে নিয়ে টিউবওয়েলের পাড়ে নিয়ে যায় আর বলে, আচ্ছা সরি আর এমন করবো না, আসলে আমি কখনো এমন করি না, কিন্তু কেন জানি আপনার ক্ষেত্রে এমনটা হয়ে গেল। আপনি প্লিজ কিছু মনে করবেন না, এখন গোসলটা করে নিন। গোসল করতে পারি, তবে একটা শর্ত আছে। মেয়েটা ভ্রু কুচকে বলে, এটা কেমন কথা? আমি আপনাকে সাহায্য করবো আবার আপনি আমাকে শর্ত দিবেন? আমি তো বললাম আপনাকে সাহায্য করতে হবে না, আমি চলে যাচ্ছি। থাকেন, আল্লাহ হাফেজ। সাব্বির চলে যেতে গেলে মেয়েটা আবার ওকে থামিয়ে দিয়ে বলে, আচ্ছা যাবেন না। আমি আপনার শর্তে রাজি, বলেন কি করতে হবে? বেশি কিছু না, শুধু আপনার নাম আর পরিচয়টা দিবেন। হে বাবা, এটা আবার শর্ত হলো? এটা তো আপনি এমনিতেই জানতে পারতেন। মেয়েটির কথা শুনে সাব্বির ভ্রু কুচকে তাকায়। আমার নাম মারিয়া আক্তার হিমিকা। সবাই আমার পরিবারে বলতে শুধু আমার আব্বু আর আমার দাদি, এরাই আমার পুরো দুনিয়া। আমার আব্বু গ্যারেজ আছে, সেখান থেকে আমাদের সংসার চলে, বুঝেছেন? মানে ওই গ্যারেজটা আপনাদের? হ্যাঁ। আচ্ছা, আপনি তো গ্রামের মেয়ে, কিন্তু গ্রামের মেয়েদের মতো তো কথা বলছেন না। আপনি তো শহরের মেয়েদের মতো স্পষ্ট বলছেন। আমি গ্রামের মেয়ে হলেও লেখাপড়া কিছুটা করেছি, আর গ্রামের মেয়েরা কি স্পষ্ট ভাষায় কথা বলতে পারে না? তা কতটুকু পড়ালেখা করেছেন শুনি? এই তো এইবারই এইচএসসি দিয়েছি, টাকার জন্য ভর্তি হতে পারি না ইউনিভার্সিটিতে। আচ্ছা, তোমার বয়স কত? 19 বছর। অ্যাটিটিউড তো এমন দেখাচ্ছে মনে হয় 25 বছরের আন্টি। নাক টিপলে দুধ বের হবে এইটুকুনি একটা পিচ্চি মেয়ে, সে আবার এত ফটর ফটর কথা বলে। সাব্বির কথাগুলো ভাবলো, তখন মারিয়া বলতে লাগলো, আমি আর কিছু বলতে পারবো না, আপনি গোসল করে নেন, আমি আপনার জন্য পাঞ্জাব নিয়ে আসি। বলেই মারিয়া দৌড়ে চলে গেল। সাব্বিরও যাওয়া দিকে তাকিয়ে মুচকে হাসলো, তারপর উপায় না পেয়ে গোসল করে নেয়। কিছুক্ষণ পর মারিয়া এসে ওর আব্বুর পাঞ্জাবিটা দিলে সাব্বির পাঞ্জাবিটা পরে নিল। কিন্তু পাঞ্জাবিটা সাব্বিরের এতটাই বড় হয়েছে যেটা তার সাব্বিরকে পুরাই জোকারের মতো লাগছে। এটা দেখে মারিয়া হেসে ফেললো। তখন সাব্বির বলল, এটা আমার গায়ে হবে না, আমি এটা পড়তে পারবো না। আপনাদের গ্রামে কোনো শপিং মল নেই? এটা আপনাদের শহর না যে অনলাইন শপিং করলেন আর বাড়িতে এসে শপিং ব্যাগগুলো দিয়ে যাবে। এখন এটাই পরে থাকেন, আমার সাথে চলেন, আমি আব্বুর কাছে নিয়ে যাই আপনাকে। মারিয়া সাব্বিরকে নিয়ে ওর আব্বুর গ্যারেজে চলে আসলো। মারিয়া ওর আব্বুকে বলতে লাগলো, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবে আম্মু? হ্যাঁ আব্বু বলবো তো, এই যে ইনি একটু বিপদে পড়ে গেছেন। মারিয়া আব্বুকে সবটা বলো। সব শোনার পর মারিয়ার আব্বু বলল, আচ্ছা মা, তুই বাসায় গিয়ে রান্নাটা বসিয়ে দে, আমি ওনার সাথে গিয়া গাড়িটা ঠিক করে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে আব্বু। মারিয়া চলে গেল। মারিয়ার আব্বু সাব্বিরকে নিয়ে ওর গাড়ির কাছে আসে। গাড়ির ইঞ্জিনে একটু প্রবলেম হয়েছে। লোকটা কিছুক্ষণ দেখার পর গাড়িটা ঠিক করে ফেলে। তখন সাব্বির বলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ চাচা। আরে বাবা, ধন্যবাদ কি জন্য? এইটা তো আমার কাজ। সাব্বির লোকটা তার পারিশ্রমিক বুঝিয়ে দিল আর বলল, এখন তাহলে আমি আসি চাচা। এখন এই রাতে তুমি কোথায় যাবে? আর রাস্তাঘাটের যা অবস্থা, তাতে তুমি শহরে ফিরতে গেলেও মধ্যরাত হয়ে যাবে। আর পাশের এলাকাটা বেশি ভালো নয়, তাই তোমার এখন বেড়ানোটা ঠিক হবে না বাবা। হ্যাঁ চাচা, আমি সেটাই ভাবছিলাম। আচ্ছা, সমস্যা নেই, আমি গাড়ির ভেতরে ডোর লক করে ঘুমিয়ে পড়বো। সে কি বাবা, তুমি আমাদের গ্রামের মেহমান, তুমি আমাদের গ্রামে এসে আমার বাসার সামনে রাতে গাড়িতে শুয়ে থাকবে? সেটা কিভাবে হয়? তার থেকে তুমি বরং আমার সাথে চলো, আজকে রাতে আমাদের বাসাতেই থাকবে, তারপর না হয় তুমি সকালে চলে যেও। না না চাচা, তার কোনো দরকার হবে না। আর গাড়িতে আমার কোনো সমস্যা হবে না। তোমার কোনো সমস্যা না হলেও আমার অনেক সমস্যা হবে বাবা। আমরা গরিব হতে পারি, তোমাদের মতো হয়তো পাকা বাড়ি নেই, কিন্তু আমাদের মাথার উপর খড়কুটার একটা ছাদ আছে। তোমার যদি এই গরিবের বাড়িতে থাকতে অসুবিধা না হয় তাহলে আমার সাথে চলো। ছি 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 চাচা, কি বলছেন? আমি গেলে আপনারা ব্যস্ত হয়ে পড়বেন, তাই আমি যেতে চাচ্ছি না। না বাবা, আমি আমার মেয়ে আর মায়ের ছোট্ট একটা পরিবার, নিজের বলতে তেমন কেউ নেই।
তুমি আমাদের বাসায় গেলে আমি অনেক খুশি হব। মনে করব আমি গরিব হলেও একটা মানুষকে সাহায্য করতে পেরেছি। তুমি যদি এই গরিব চাচাকে বলে মনে করো তাহলে আমার সাথে চলো। মারিয়ার আব্বুর কথা শুনে সাব্বির আর কি বলবে বুঝতে পারল না। তার উপর লোকটা এমন করে বলল যার জন্য না গিয়েও পারল না। সাব্বির মারিয়াদের বাসায় ঢুকতেই দেখতে পেল মারিয়া মাটির চুলে রান্না করছে। সাব্বিরকে দেখে মারিয়া ওকে ঘরে নিয়ে গিয়ে বসতে দেয়। মারিয়ার দিদা এসে সাব্বিরের সাথে কথা বলতেই থাকে। সাব্বিরের দিদার সাথে বেশ ভাব জমে গেছে। মারিয়ার রান্না শেষ হয়ে গেলে ও খাবার বেড়ে দিয়ে সবাইকে ডাকে। সাব্বিরকে ডাকতে গেলেই ও বলে, মারিয়া, আমি কিছু খাবো না, আমাকে নিয়ে ব্যস্ত হবেন না প্লিজ। কথাটা শুনে মারিয়া বেশ রেগে যায় আর বলে, দেখুন, আপনাদের মতো এত বড় লোক না হতে পারি। বাসার কোনো মেহমান আসলে তার খাতির যত্ন করার মতো সামর্থ্য আমার আব্বুর আছে। পাশে থেকে আব্বু বলল, বাবা, তুমি খেতে আসছো না কেন? তোমার জন্য বসে আছি, খেতে এসো। সাব্বির মারিয়ার আব্বুর কথা শুনে কোনো কিছু না বলেই খেতে বসে। খাওয়ার ফাঁকে ফাঁকে সাব্বির আর চোখে মারিয়ার দিকে বারবার তাকাচ্ছিল। মারিয়া ওর দিকে তাকাতেই সাব্বির আবারও খাওয়ায় মনোযোগ দেয়। রাতটা কোনো রকমে সাব্বির পার করলো। পরদিন সকালে সাব্বির রেডি হয়ে নেয়। তারপর চলে যেতে চাইলে মারিয়ার আব্বু বলে, আর 2টা দিন থেকে গেলে হতো না বাবা? না না চাচা, এমনিতেই আম্মু অনেক টেনশন করছে হয়তো, আমি তো ইনফর্ম করতে পারি নাই, আর এখানে নেটওয়ার্কও নেই। তাছাড়া আবারও আমাকে এখানে আসতেই হবে, হসপিটালে কাজ সম্পন্ন হওয়া পর্যন্ত এখন আসতে হবে। চাচা, আজকে আমি আসি। আচ্ছা, আবার এসো তাহলে। জি চাচা, আল্লাহ হাফেজ। একটু দাঁড়াও বাবা। মারিয়া আম্মু, তুই একটু ওনার সাথে জামা গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আয়। আব্বুর কথাটা শুনে মারিয়া সাব্বিরের দিকে ট্যাপ ট্যাপ করে তাকায়। সাব্বির ঠোঁটের কোণে মুচকি হাসি দেখে মারিয়া একটু বিরক্তি সুরে বলে, এটা কেমন কথা আম্মু? উনি আমাদের মেহমান, মেহমানদের কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় আমি তোমাকে শেখাইনি। তোমাকে যেটুকু বলছে সেটুকু করো। আব্বুর ধমকে মারিয়া সাব্বিরকে বলল। মারিয়া সামনের দিকে হাঁটতে লাগলো। সাব্বির ওর পেছন পেছন গাড়ি পর্যন্ত আসে। তখন সাব্বির বলে, সামনে তো 3টা রাস্তা, কোন রাস্তা থেকে মেন রোড পাবো বলেন তো? কথাটা বলতে বলতেই ওরা দুজন গাড়ির কাছে চলে আসে। মারিয়া বলে, কথাটা বলেই মারিয়া হাত দিয়ে ইশারা করে রাস্তা দেখাতে গেলে ভুলবশত পা পিছলে পড়ে যেতে নেয়। সাথে সাথেই সাব্বির ওকে ধরে ফেলে। মারিয়া সাব্বিরের হাতে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াতে গেলে খেয়াল করে ওর পায়ের জুতো জোড়া ছিঁড়ে গেছে। মারিয়া জুতোটা হাতে নিয়ে সাব্বিরের সামনে ধরে দেখায় আর বলে, আপনার জন্য আমার জুতা ছিঁড়ে গেল। কথাটা শুনে সাব্বির অবাক হয়ে বলে, আমি কি করলাম? আপনার জন্য আমার জুতা ছিঁড়ে গেল। মারিয়া সাব্বিরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায়। ওর চলে যাওয়ার দিকে সাব্বির কিছুক্ষণ তাকিয়ে রইল। সাব্বির গাড়িতে উঠে গাড়িটা স্টার্ট করে চলে যায়। মারিয়া বাসার দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় গ্রামের কিছু বখাটে ছেলে মারিয়াকে একা পেয়ে ওর পথ আটকে দাঁড়ায়। ছেলে সুযোগ পেলেই মারিয়ার দিকে বেশ বাজে নজরে তাকায় আর বাজে বাজে কথা বলে। এবার ছেলেগুলোর মধ্য থেকে একটা ছেলে বলল, এই সুন্দরী, এদিকে কোথায় গেছিলে? সেটা নিশ্চয়ই তোকে বলতে হবে না। আমার সামনে থেকে সর, যেতে দে আমাকে। মারিয়া চলে যেতে গেলে ছেলেটি আবারও মারিয়াকে আটকে দেয় আর বাজে মন্তব্য করে বলে, সুন্দরী, তোর বাপে কি আজকাল তোর জন্য শহর থেকে নাগর ধইরা আনছে নাকি? শুনলাম রাতে নাকি তোর বাসাতেই ছিল ছেলেটা। তা কত দিল রে এক রাতের জন্য? ছেলেটি কথা শুনে মারিয়া রেগে যায় আর বলে, মুখ সামনে কথা বলবি, না হলে তোর মুখ আমি ভেঙে দেবো। এত রেগে যাচ্ছিস কেন সুন্দরী? আমরা কি কম দেব নাকি? ওই সাহেবের থেকে আমাদেরকে একটু সময় দে, আমরা তোকে ওই সাহেবের থেকেও অনেক বেশি আনন্দ দিব। ছেলেটি এমন বাজে বাজে কথা শুনে মারিয়া নিজের রাগটাকে কন্ট্রোল করতে না পেরে ওকে 2টা থাপ্পড় মেরে দেয় আর বলে, পরের বার থেকে আমার সাথে এরকম বাজে কথা বলার আগে এই থাপ্পড়গুলোর কথা মনে রাখবি। ছেলেটি গালে হাত দিয়ে তারপর রাগে চোখে মারিয়ার দিকে তাকায় আর অন্য ছেলেগুলোকে বলে, তোর এত সাহস, তুই আমাকে থাপ্পড় মারলি? এই থাপ্পড়ের প্রতিশোধ আমি এমনভাবে নিব যেটা তুই আর তোর বাপ সারা জীবন মনে রাখবি। এই, তোরা এই শালিকে ধর। ছেলেটা
কথাতে বাকি ছেলেগুলো মারিয়াকে জোর করে টেনে হেসে নিয়ে যেতে লাগলো। মারিয়া বারবার চিৎকার করছে, ওকে ছেড়ে দেওয়ার জন্য বলছে। গ্রামের শেষ দিক হওয়াতে এখানে কোনো মানুষ নেই। ছেলেগুলো মারিয়াকে টানতে টানতে নিয়ে গিয়ে একটা ঝোপের আড়ালে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর বখাটে ছেলেটা বলে, এই রূপ নিয়ে তোর খুব দেমাক, তাই না? তোর এই রূপের দেমাক আর থাকবে না। এই, তোরা এখনো দাঁড়িয়ে আছিস কেন? শালিকে ধর, যেন পালাতে না পারে। ছেলেগুলো মারিয়ার হাত পা মাটির সাথে চেপে ধরে, আর ওই ছেলেটি মারিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে। সেটি যখনই মারিয়ার বুকের উপর থেকে অন্যটা সরাতে যাবে, ঠিক সেই মুহূর্তে পেছন থেকে কেউ একজন লাথি মেরে ছেলেটাকে মারিয়ার উপর থেকে সরিয়ে দেয়। তারপর বাকি ছেলেগুলোকে মারিয়ার কাছ থেকে মেরে সরিয়ে দেয়। তারপর ওকে ঝোপের ভেতর থেকে বাইরে নিয়ে আসে। ছেলেটা আর কেউ না, সাবির। ছেলেগুলো সাবিরের দিকে তেড়ে আসলে সাবির ছেলেগুলিকে ওদের সামনে এক সেকেন্ডও দাঁড়াতে পারে না, কারণ সাবির ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন ও কুংফু মাস্টার। সাবির ছেলেগুলোকে কয়েক মিনিটের মধ্যেই মেরে আধমরা করে ফেলে। তারপর প্রাণ বাঁচাতে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। ছেলেগুলো পালিয়ে যেতেই সাবির মারিয়ার সামনে আসে। ওকে দেখে মারিয়া ফুপিয়ে কান্না করে ওঠে আর হঠাৎই সাবিরকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এই মারিয়া, কান্না করবেন না প্লিজ। আমি চলে এসেছি তো, আপনার কোনো ক্ষতি হতে দিতাম না। দেখেন, ওরা সবাই পালিয়ে গেছে, আপনার কিছুই হয়নি। একটু কান্নাটা থামান। আজকে আপনি যদি আরেকটু দেরি করে আসতেন তাহলে আমার কি হতো? আমি কিভাবে সবার সামনে মুখ দেখাতাম? আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ থাকতো না। হুশ, একদম চুপ। এসব উল্টাপাল্টা কথা আর কখনো বলবেন না। কান্না বন্ধ করেন। কান্না করলে আপনাকে একদম পেতনির মতো দেখায়। মারিয়া কান্না থামিয়ে হেসে দেয়। এই তো লক্ষ্মী মেয়ে, এভাবে সবসময় হাসি খুশি থাকবেন। কান্না করলে আপনাকে সত্যি পচা লাগে। মারিয়া রেগে কিছু বলতে গিয়েও বলল না। তারপর কিছু একটা মনে পড়তেই ভ্রুকুচকে প্রশ্ন করে, আচ্ছা, আপনি এখানে কিভাবে এলেন? আপনি না চলে গিয়েছিলেন, তাহলে আপনি জানলেন কিভাবে ওরা আমাকে এখানে নিয়ে এসেছে? সাবির একটা হাসি দিয়ে মাটিতে পড়ে থাকে একটা প্যাকেট উঠিয়ে মারিয়ার হাতে দেয়। প্যাকেটটা হাতে নিয়ে মারিয়া ভ্রুকুচকে সাব্বিরকে বলে, এটাতে কি আছে? খুলে দেখেন। এটা দেওয়ার জন্যই আমি আবার ফিরে এসেছিলাম। আর ভাগ্যিস এসেছিলাম, নয়তো আজ কি হতো সেটা আমি কল্পনা করতে চাচ্ছি না। মারিয়া প্যাকেটটা খুলে দেখে নতুন একটা জুতা আছে। নতুন জুতো দেখে মারিয়া অবাক হয়ে বলে, নতুন জুতা? কিন্তু আপনি আমার জন্য নতুন জুতা এনেছেন কেন? কিছু দূর যেতে সামনে একটা জুতোর দোকান দেখতে পেলাম, আর ওখানে গাড়ি থামিয়ে একটা কথাই মনে হলো যে কেউ একজন আমাকে বলেছিল আমার জন্য নাকি তার জুতা ছিঁড়ে গেছে, তাই তার জন্য জুতাটা কিনে দিতে এসেছিলাম। ওখানে আপনাকে খুঁজে পেলাম না। পরে আপনাদের বাসা দিকে যাচ্ছিলাম, কিন্তু মাঝপথে দেখলাম যে আপনার হাতের ছুরি ভেঙে পড়ে আছে, আর ওইদিকে রাস্তায় কিছু একটা টানতে টানতে নিয়ে যাওয়ার চিহ্ন আছে। তাতে কেমন একটা সন্দেহ হলো, তাই আমি ওই রাস্তা দিয়ে আসতে শুরু করলাম। আর যতই সামনের দিকে আসছিলাম ততই কয়েকটা লোকের পায়ে ছাপ পাচ্ছিলাম। তারপর এখানে আসতেই আপনার চিৎকার শুনতে পেলাম, আর এখানে এসে মারিয়া আবারও কান্না করে দেয়। হেই, আবার কান্না করছেন কেন? একদম চুপ, একটুও কান্না নয়। তারপরও মারিয়া কান্নাটা বন্ধ হলো। অনেক বোঝানোর পরেও মারিয়া যখন কান্না বন্ধ করছিল না, তখন সাবির রেগে একটা ধমক দেয় আর বলে, চুপ। মারিয়া সাবিরের ধমকে চুপচাপ হয়ে যায়। তারপরও ফুপিয়ে ফুপিয়ে উঠছিল। মারিয়ার কিছু বলার আগেই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য মারিয়া সাব্বিরের হাত ধরে দৌড়াতে থাকে। ওরা একটু দূর আসতেই একটা কুড়ে ঘর দেখতে পায়। ওরা দুজন ঘরটার ভেতরে চলে যায়। বাইরে প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, চারিদিকে অন্ধকার নেমে এসেছে। ওরা দুজনে ভিজে চুপসে গেছে। সাব্বির মারিয়ার দিকে এক নজর তাকিয়ে তারপর অন্যদিকে চোখ ফিরিয়ে নেয়, কারণ ভেজার ফলে মারিয়ার শরীরের প্রতিটা ভাঁজ বোঝা যাচ্ছে। এরই মাঝে বিদ্যুৎ চমকে উঠেছে, তাতে মারিয়া ভয় পেয়ে ছুটে এসে সাব্বিরকে জড়িয়ে ধরে। সময় যত যাচ্ছে আবহাওয়াটা তত বেশি খারাপ হচ্ছে। মনে হচ্ছে যেন ঘরটাকে উড়িয়ে নিয়ে যাবে। মারিয়া ভয় পেয়ে সাব্বিরকে এমনভাবে খামচে ধরেছে যে ওর হাতের নখগুলো সাব্বিরের পিঠে বসে যাচ্ছে। সাব্বিরের ব্যথা লাগলেও তাতে সাব্বির একটু শব্দও করছে না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, তারপরে বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই। একই রকমভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। দুজনেরই কাপড়গুলো গায়ে শুকিয়ে গেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হবে, ঠিক তখনই বৃষ্টি থামে।
বৃষ্টি থামতেই সাব্বির মারিয়াকে নিজের থেকে ছাড়িয়ে নিতে গেলে খেয়াল করে মারিয়া ওর বুকে ঘুমিয়ে গেছে। সাব্বির ওর মুখের দিকে তাকাতেই দেখে বাচ্চাদের মতো করে গুটিসুটি মেরে ওর বুকে ঘুমিয়ে আছে। মারিয়া অসম্ভব রকমের সুন্দরী একটা মেয়ে, চেহারায় অদ্ভুত এক মায়া আছে মেয়েটার। সাব্বির এক দৃষ্টিতে মারিয়ার মুখের দিকে তাকিয়ে আছে। ঠিক এমন সময় গ্রামের মোড়ল অনেকগুলো লোক আর সেই বখাটে ছেলেগুলো নিয়ে আসে। লোকগুলোর মধ্যে থেকে একজন বলে, ছি ছি, কি অবস্থা এদের! দেখছেন মোড়ল সাহেব, নাগরের সঙ্গে রঙ্গ তামাশা করছে মাইয়াডা। এই মাইয়া যদি আমাগো গ্রামে থাকে তাহলে আমাগো গ্রামের বাকি মাইয়াগুলার ওপর এই খারাপ প্রভাব পড়ব। এই মাইয়ারে আমাগো গ্রামে থাইকা তাড়াইতে হইবে। লোকজনের হট্টগোলের শব্দ শুনে মারিয়ার ঘুম ভেঙে যায়। মারিয়া সাব্বিরের বুক থেকে মুখ তুলে দেখে গ্রামের অনেক লোক ওদের সামনে দাঁড়িয়ে আছে। সাব্বির লোকগুলোকে কিছু বললেও লাভ হয় না, কারণ ছেলেগুলো তার আগেই বলে, মোড়ল সাহেব, আমরা তো সবাই সকালবেলাতে দেখেছি এই মাইয়া এই পোলাডারে লইয়া এই ঘরে ঢুকেছে, আর কাল সারা রাত এই পোলাডা এই মাইয়ার লগে ওদের বাড়িতেই ছিল। সাব্বির এতক্ষণ ঘুমের ঘরে থাকলেও এদের কথাবার্তা শুনে ঘুমের রেশ কেটে যায়। কিছু বলতে গেলে মারিয়া ওর হাতটা ধরে আটকে দেয়, কারণ সাব্বির খুব ভালো করেই বুঝতে পেরেছে এই ছেলেগুলো ইচ্ছে করে এই সমস্ত নাটক সাজিয়েছে। এখন কিছু বলতে গেলেই হিতে বিপরীত হয়ে যাবে, তাই সাব্বির ইশারায় মারিয়াকে চুপ থাকতে বলে। এই মাইয়াটার বাপেরে ডাকো। এরই মাঝেই মারিয়ার আব্বু চলে আসে। সব শুনে মারিয়ার আব্বু কি বলবে বুঝতেই পারে না। মারিয়ার আব্বু সবাইকে অনেক বোঝানোর চেষ্টা করে উনার মেয়ে কিচ্ছু করেনি, কিন্তু তাতে আরও হিতে বিপরীত হয়ে গেল। এই নষ্টা মাইয়াটা যদি আমাগো গ্রামে থাকে তাহলে আমাগো মাইয়াগুলান খারাপ হইয়া যাইবা। এই মাইয়াটাতে এই পোলাডার লগে বিয়ে দিয়ে বিদায় করো গ্রাম থাইকা। এতক্ষণ চুপ থাকলেও এই কথা শুনে সাব্বির আর মারিয়ার আব্বু অবাক হয়ে যায়। মারিয়ার আব্বু সবাইকে অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু গ্রামের লোকগুলো মারিয়ার আব্বুকে অপমানের উপর অপমান করেই যাচ্ছে। মারিয়া চরিত্র নিয়ে কথা বলছে। এসব অপমানজনক কথাগুলো সাব্বির শুনতে না পেরে বলে দেয়, আচ্ছা ঠিক আছে, আমি মারিয়াকে বিয়ে করব, আপনারা বিয়ের ব্যবস্থা করুন। তারপরও আরেকটা বাজে কথা ওকে বলবেন না। সাব্বিরের মুখে এমন কথা শুনেই মারিয়া অবাক হয়ে বলে, কি বলছেন কি আপনি এসব? আপনার মাথা ঠিক আছে? সাব্বির মারিয়ার কথায় কোনো পাত্তা না দিয়ে বলে, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করুন, আমাকে এখান থেকে ফিরতে হবে। গ্রামের মোড়লের কথাতে অল্প সময়ের মধ্যেই সব ব্যবস্থা হয়ে যায়। তারপর দেখতে দেখতেই ওদের দুজনের বিয়েটাও হয়ে যায়। কবুল বলার সময় মারিয়া অনেক কান্না করেছে, সবাইকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, ও কিচ্ছু করেনি, তাও মারিয়া বিয়েটা আটকাতে পারেনি। শেষমেশ ওদের বিয়েটা হয়ে যায়। মারিয়া ওর আব্বুকে ছেড়ে আসার সময় অনেক কান্না করলো, আর গ্রামের লোকের এসব অপমানজনক কথার থেকে মারিয়াকে আর ওর আব্বুকে বাঁচাতে সাব্বির মারিয়াকে নিয়ে গ্রাম ছেড়ে বেরিয়ে আসে। মারিয়া কোনো কথাই বলছে না, শুধু ফুপিয়ে ফুপিয়ে উঠছে। সাব্বির আর একটাবার মারিয়ার কান্না থামানোর চেষ্টা করেনি। মারিয়া কান্না করেই যাচ্ছে, তাই সাব্বির একটা টিস্যু এগিয়ে দিল। মারিয়া টিস্যুটা নিমিষেই নাকের জলে চোখের জল করে দিল। এবার সাব্বির একটা সময় টিস্যু বক্সটা এগিয়ে দিয়ে বলে, নিন, এবার মন মতো নাকে জলে চোখে জলে এক করে নিন, কারণ এরপর থেকে আর কখনো কান্না করতে পারবেন না। আমি আপনার আব্বুকে কথা দিয়েছি, আপনার চোখের পানি আসতে দেব না। আপনাকে এখন অনেক শক্ত হতে হবে, সহ্য ক্ষমতা 1000 গুণ করতে হবে, কারণ আপনার সামনে এখনও অনেক ঝড় আসতে বাকি আছে। আর এমন কথায় কথায় চোখের পানি নাকের পানিতে এক করলে আপনি 1 সেকেন্ডও সেই ঝড়ের সামনে দাঁড়াতে পারবেন না, তাই নিজেকে শক্ত করুন। সাব্বিরের কথাতে মারিয়া অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। সাব্বির এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। এবার মারিয়া বলল, আপনি আমাকে কোনো হোস্টেলে রেখে আসবেন প্লিজ, আর আমাকে একটা জব খুঁজে দিবেন, তাহলেই হয়ে যাবে। আমার জন্য আপনাকে কোনো সমস্যায় পড়তে হবে না। আমার জন্য আপনি অনেক করেছেন, অনেক সাহায্য করলেন আজকে, আর এইটুকু উপকার করেন আমাকে, তাহলে আমি সারা জীবন আপনার ঋণী হয়ে থাকবো। মারিয়ার কথাটা শুনে সাব্বির গাড়িটা ব্রেক করে দেয়। মারিয়া বলে, এ কি, গাড়ি থামিয়ে দিলেন যে? এখানে তো আশেপাশে কোনো বাড়িঘর নেই, আশেপাশে শুধু জঙ্গল, এখানে গাড়ি থামালেন কেন? আমি আপনাকে হোস্টেলে রেখে আসতে পারবো না, আর আপনার জন্য কোনো ঘরও খুঁজে দিতে পারবো না, আর আমার কোনো ঋণও আপনাকে শোধ করতে হবে না। আপনি এখনই আমার গাড়ি থেকে নেমে যান আর নিজের পথ নিজে দেখে নিন।
সাবিরের এমন বিহেভিয়ারে মারিয়া অবাক হয়ে বলে, কি বলছেন কি আপনি? আমি এখানে কোথায় যাব? একা একটা মেয়েকে আপনি এইভাবে মাঝ রাস্তায় নামিয়ে দিতে পারছেন কি করে? সেটা আমি দেখতে যাব কেন? আপনি কোথায় যাবেন কি যাবেন না সেটা অবশ্যই আমার দেখার বিষয় না। আপনি আমার কে যে আমাকে আপনাকে নিয়ে বয়ে বেড়াতে হবে? আমি আপনার কে মানে? আপনি জানেন না আমি আপনার কে? কে আপনি? আমি আপনার বউ। আপনি বিয়ে করেছেন। আমাকে এখন চাইলেও আপনি এমন করে মাঝ রাস্তায় রেখে যেতে পারেন না। মারিয়ার এমন কথাতে সাব্বির মারিয়ার মুখের কাছে মুখ নিয়ে বলে, আপনি যদি আমার বউ হয়ে থাকেন তাহলে হোস্টেলে কেন থাকবেন আর জবই বা কেন করবেন? আমার যথেষ্ট সামর্থ্য আছে আপনার মতো একটা পিচ্ছি মেয়েকে নিজের কাছে রেখে লালন পালন করার। বাচ্চা কথাটা শুনে মারিয়া রেগে গিয়ে বলে, কি বললেন আপনি? আমি বাচ্চা? আমি আপনার বউ। আমি কোনো বাচ্চা না। আমার বই তো বাচ্চা, আর সেটাই তো আপনি। সাবিরের মুখে আমার বউ কথাটা শুনে মারিয়া লজ্জা পেয়ে যায়। লজ্জায় ও মাথা নিচু করে নিয়ে বলল, আমি আপনার কয় বছরের বড় যে আপনি আমাকে আপনি করে কথা বলেন? সাবির একটা মুচকি হাসি দেয়, তারপর গাড়ি স্টার্ট দিয়ে ওখান থেকে চলে যায়। বাসার সামনে সাবির গাড়িটা ব্রেক করে, তারপর মারিয়ার দিকে তাকিয়ে দেখে মেয়েটা ঘুমিয়ে গেছে। মারিয়া খোলা চুলগুলো বাতাসে আবদ্ধ, চুলগুলো বাতাসে মুখের উপর এসে মারিয়ার খোলা চুলগুলো বাতাসে আবদ্ধ হয়ে মুখের উপর এসে খেলা করছে। ঘুমন্ত অবস্থায় মেয়েটাকে পুরো একটা বাচ্চাদের মতো লাগছে। সাবিরের মনে হচ্ছে এই মায়াবী মুখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে ওদের দুজনের মাঝে কিছু একটা হয়ে যাবে। তাই সাবির হালকা করে কাশি দিয়ে মারিয়াকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু মারিয়া ঘুমটা ভাঙল না। সাবির মারিয়ার ঘুম ভাঙানোর জন্য বারবার ওর নাম ধরে ডাকতে লাগলো। তারপরে মারিয়ার ঘুম ভাঙল না। উপায় না পেয়ে সাবির মারিয়ার কাঁধে হাত দিয়ে হালকা ধাক্কা দিতেই মারিয়ার ঘুমটা ভেঙে যায়। মারিয়ার ঘুমটা ভাঙতেই ও এদিক ওদিক তাকাতে তাকাতে বলতে থাকে, কোথায় আপনি? আমাকে রেখে কোথায় যাবেন না প্লিজ। চাইলেও সেটা সম্ভব না। এখন নামুন গাড়ি থেকে। মানে আমরা কি চলে আসছি? জি ম্যাডাম, চলে এসেছি। দয়া করে এবার নামুন। সাবির গাড়ি থেকে নেমে পড়ে। মারিয়া যখনই গাড়ি থেকে নামতে যাবে ঠিক সেই সময় শাড়ির সাথে ওর পা আটকে পড়ে যায়। মারিয়া চিৎকার দিয়ে ওঠে। সাবির তাড়াহুড়া করেই ওর সামনে গিয়ে দেখে মারিয়া নিচে পড়ে আছে। পায়ে হাত দিয়ে সাবির ওর সামনে হাঁটু কেড়ে বসে বলে, ম্যাডাম, এটা আপনার গ্রামের রাস্তা নয়, এটা শহরের রাস্তা। দেখে শুনে চলবেন তো। এখন থেকে আপনাকে এখানেই থাকতে হবে, তাই অভ্যাসটা করে নিন। প্রতিশোধ দিলেন? আমি প্রতিশোধ? তাও আবার তোমার থেকে? না না না, আমার সাথে এসব যায় না। আমি তো শুধু তোমাকে সতর্ক করলাম, কথাটা মাথায় ঢুকিয়ে রাখো। সাবির মারিয়ার সামনে হাতটা বাড়িয়ে দিতেই ও রেগে বলল, লাগবে না আপনার সাহায্য। কাটা গায়ে লবণের ছিটা দিতে এসেছে। আমি একাই উঠতে পারবো। লাগবে না কারো সাহায্য আমার। মারিয়া উঠতে গেলে পায়ে ব্যথা পেয়ে আবারও বসে পড়ে আর চিৎকার দিয়ে ওঠে। এত রাগ কোথায় রাখো? যেটা পারবে না সেটা করতে চাও কেন? শুনেছিলাম গ্রামের মেয়েরা ভদ্রনম্র আর সভ্য হয়, অনেক ভোলাভালা হয়। তোমাকে দেখার পর থেকে আমার ধারণাটা পাল্টে গেছে। তোমার মধ্যে এগুলোর ছিটে ফোটাও নেই। তুমি তো পুরাই বোম্বাই মরিচ, যেমন ঝাল তেমন তেজ। তুমি আসলেই ফাজিল একটা মেয়ে। মারিয়া সরু দৃষ্টিতে তাকিয়ে বলে, কি বললেন আপনি? আমি ফাজিল? যেটা শুনেছ সেটাই বলেছি। কথাটা বলেই সাব্বির মারিয়াকে কোলে উঠিয়ে নেয়। মারিয়া চমকে গিয়ে সাব্বিরের গলাটা জড়িয়ে ধরে। লজ্জা পেয়ে বলে, কি কি করছেন কি? প্লিজ আমাকে নামিয়ে দিন। এইভাবে ভিতরে নিয়ে গেলে সবাই কি ভাববে? সাব্বির স্বাভাবিকভাবেই উত্তর দেয়। আই ডোন্ট কেয়ার। আমি আমার বউকে কোলে উঠেছি, তাতে কার কি? সাব্বিরের উত্তর শুনে মারিয়া কি বলবে বুঝতেই পারল না। সাব্বির মিন্টুরের কাছে এসে কলিং বেল দিতেই একজন ভদ্রমহিলা দরজা খুলে দিল। দরজা খুলে দিয়ে ভদ্রমহিলা সাব্বিরের কোলে একটা মেয়েকে বধূ বেশে দেখে প্রশ্ন করল, সাব্বির, তোমার কোলে এই মেয়েটা কে? সাব্বির কোনো কথা না বলেই মারিয়াকে নিয়ে ভেতরে চলে গেল। তারপর মারিয়াকে নিয়ে সোফায় বসিয়ে দেয়। মারিয়া লজ্জায় মাথা নিচু করে আছে। আজকেও প্রচুর লজ্জা লাগছে, কারণ ড্রয়িং রুমের অনেকেই আছে। সাব্বিরের আম্মু কিচেনে ছিল। চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনেই উনি বাহিরে আসে। তারপর ছেলের পাশে নতুন বউ সাজে একটা মেয়েকে দেখে সাব্বিরের সামনে এসে প্রশ্ন করে, সাব্বির, এই মেয়েটা কে? তাও আবার নতুন বউয়ের সাজে? আম্মু, ও মারিয়া, তোমার ছেলের বউ। আমি ওকে বিয়ে করেছি। সাব্বিরের কথা শুনে সায়রা আন্টি রেগে যায়। তেরে সাব্বিরের সামনে এসে বলে, কি বললে তুমি? তাহলে আমার নীলার কি হবে? নীলার কি হবে মানে? নীলা আমার বোন।
ওকে আমি বোনের নজরে ছাড়া কখনো অন্য নজরে দেখিনি। সাব্বিরের আম্মু এতক্ষণ চুপ ছিল, এবার উনি মুখ খুলেন। সাব্বির, তুমি জানো না নীলার সাথে আমি তোমার বিয়েটা ঠিক করে রেখেছি? তুমি কাকে জানিয়ে এই মেয়েটাকে বিয়ে করলে? দেখো আম্মু, আমি আগেও তোমাকে বলেছি আমি নীলাকে বিয়ে করতে পারবো না। নীলাকে আমি শুধু বোন ভাবি, আর কিছুই নয়। বিয়েটা তোমরা আমাকে জিজ্ঞাসা না করেই কেন ঠিক করেছিলে? আম্মু রেগে কিছু বলার আগে সাব্বির এর আব্বু আমজাদ সাহেব বলে ওঠে। থামো তোমরা, আগে বৌমার মুখটা আগে দেখি। কথাটা বলেই আমজাদ সাহেব মারিয়ার মুখটা উঁচু করে দেখে বলে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুন্দর, অপরূপ সুন্দর। সাব্বির, কোথায় পেলি এই চাঁদের টুকরো বৌমাকে? আব্বু, যে গ্রামে হসপিটালে কাজ করেছি ওই গ্রামের মেয়ে মারিয়া। ছি ছি সাব্বির, তুমি আমার স্মার্ট সুন্দরী মেয়েটাকে রেখে এই গ্রামের এই খেতো মেয়েটাকে বিয়ে করে নিয়েছো? ছি ছি, এটা তোমার থেকে আমি আশা করিনি। সাব্বির, শেষ পর্যন্ত কিনা গ্রামের মেয়েকে বিয়ে করলে? এরকম কথা শুনে মারিয়ার চোখে পানি টলমল করছে। এবার আম্মু বলল, তোমার সাহস কি করে হয় আমার কথা অমান্য করে এই খ্যাত মেয়েটাকে বিয়ে করার? সাব্বির স্পষ্ট দেখতে পেলেও মারিয়ার চোখে পানি টলমল করছে, যে কোনো সময় গাল গড়িয়ে পড়বে পানিগুলো। সাব্বির প্রচন্ড পরিমাণে রেগে সবার উদ্দেশ্যে বলল, মারিয়াকে নিয়ে যদি তোমাদের এতই সমস্যা হয়ে থাকে তাহলে আমি এই মুহূর্তে মারিয়াকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। যে বাড়িতে আমার বউকে সম্মান দেওয়া হবে না সেই বাড়িতে আমি মোটেও থাকবো না। কথাটা বলেই সাব্বির মারিয়ার হাতটা ধরে চলে যেতে গেলে আম্মু কিছু একটা ভেবে হঠাৎ হেসে উঠে আর বলে, দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? যে বাড়িতে আমার মারিয়ার জায়গা নেই সেই বাড়িতে আমি এক মুহূর্তও থাকতে চাই না। আমি বাসা ছেড়ে চলে যাচ্ছি। সাব্বিরের কথা শুনে আম্মু হুট করে হাসতে শুরু করে। আম্মুর হাসি দেখে সাব্বির আর মারিয়া কিছু বুঝতে না পেরে আম্মুর মুখের দিকে হতবাক হয়ে তাকিয়ে রইল। আম্মুকে হাসতে দেখে সাব্বির বলে, কি হলো, হাসো কেন? সাব্বিরের আম্মু হাসি থামিয়ে মারিয়ার সামনে গিয়ে দাঁড়িয়ে ওর মাথায় হাত দিয়ে মুখটা উঁচু করে ধরে বলে, পাগল ছেলে, এই তোর আম্মুকে চিনিস? এই তোর আম্মুর প্রতি ভালোবাসা? তুই ভাবলি কি করে আমি আমার ছেলের পছন্দে বাধা হব? এত সুন্দর পরীর মতো একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস, তুই না মেনে কি করে পারি বল আব্বু? সাব্বির স্বস্তির নিঃশ্বাস ফেলে। আম্মু মারিয়াকে বলে, আমার কথায় কষ্ট পেয়েছিস মামনি? আম্মুর কথাতে মেয়ে কখনো কষ্ট পায় না। এই তো আমার লক্ষ্মী বৌমা। সাব্বির, মারিয়া মামনিকে নিয়ে রুমে যাও, তোমরা ফ্রেশ হও, আমি রুমে খাবার পাঠিয়ে দিচ্ছি। আম্মু, এত অবাক হওয়ার কিছু নেই আব্বু, আমি তোমাদের সাথে মজা করলাম। সাব্বির মারিয়ার হাত ধরে উপরের দিকে যেতে গেলে খেয়াল করে সিঁড়ির সামনে নীলা দাঁড়িয়ে আছে। ওর চোখগুলো লাল হয়ে গেছে, এই মনে হয় চোখ দিয়ে পানিগুলো গড়িয়ে পড়বে। নীলার এরকম অবস্থা দেখে সায়রা আন্টি অর্থাৎ নীলার আম্মুর কাছে গিয়ে হাত ধরে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলেন, তুই একদম মন খারাপ করিস না মামনি, আমার সাথে চল। এই বাসায় আর এক মুহূর্ত থাকবো না আমরা দুজন, এখনই এই বাসা ছেড়ে চলে যাব, আর কখনো এই বাসায় আসবো না। চল মামনি, তোর জন্য আমি এর থেকে ভালো ছেলে আমি এনে দিব। কোনো বেমানকে তোর লাইফে আসতে দিব না। আর হ্যাঁ, তোমরা সবাই আমার মেয়ের সাথে যেটা করলে এর খেসারত সবাইকেই দিতে হবে। আমি কখনো তোমাদেরকে ক্ষমা করব না। নীলার আম্মু নীলার হাতটা ধরে টেনে নিয়ে যেতে গেলেই নীলা এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নেয়। তারপর মারিয়ার হাতটা ধরে ওকে নিজের দিকে ঘুরিয়ে দিয়ে মারিয়াকে একটা থাপ্পড় মেরে দেয়। ঘটনাটা এত দ্রুত হয়ে যায় যে সাব্বিরও ওকে আটকাতে পারে না। এবার নীলা মারিয়ার সামনে আঙ্গুল উঁচিয়ে বলে, এই ফকিনের বাচ্চা, তোর সাহস কত বড়! হ্যাঁ, তুই আমার সাব্বিরকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। তোকে তো আমি খুন করে ফেলবো। তোদের মতো গ্রামের মেয়েরা শুধু এটাই পারে, বড় লোক ছেলে দেখলেই নিজের রূপের চালে ফাঁসিয়ে বিয়ে করে, তারপর তাদের সম্পত্তির ওপরে আয়েশ করে সারাটা জীবন পার করে দেয়। তুই যদি এরকম কিছু ভেবে থাকিস, তোকে আমি খুন করে ফেলবো। সাব্বির শুধু আমার, ও কখনোই তোর হবে না। তোর মতো 2 টাকার বাজারের মেয়ে সাব্বিরে বউ হওয়ার যোগ্যতা রাখে না। সাব্বিরে বউ হব শুধু আমি। না জানি এর আগে কত ছেলে কিভাবে নিজের শরীর দিয়ে বশ করেছিস, এখন আমার সাব্বিরকে তোর মায়ায় আটকেছিস। তোকে তো আমি। নীলা কথাটা শেষ করতে সাব্বির এসে ওর গালে 2টা থাপ্পড় মেরে দিল। নীলা ছলছল নয়নে গালে হাত দিয়ে সাব্বিরের দিকে তাকিয়ে বলল, সাব্বির, জাস্ট শ্যাট আপ। তোর সাহস কি করে হলো মারিয়ার গায়ে হাত দেওয়া? তোকে আমি অনেক ভালোবাসতাম, অনেক স্টে করতাম,
কিন্তু বোনের মতো ভালোবাসতাম তোকে। তোকে বোন ছাড়া কখনো অন্য কিছু ভাবিনি। আর সেই তুই আজকে এমন একটা কাজ করলি যার জন্য আর কখনো তুই আমার সেই বোনের স্থানটা পাবি না। তোকে বোন ভাবা তো দূরে থাক, তুই যে আমার নিজের কেউ সেটাও আজ আমি মনে রাখতে চাই না। বেরিয়ে যা আমার বাসা থেকে। মারিয়া গালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে নীরবে চোখের পানি ফেলছে। এবার নীলা সাব্বিরের দিকে অসহায় চোখে তাকিয়ে বলল, সাব্বির, তুমি বাজারের মেয়েটার জন্য আমার গায়ে হাত তুললে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। নীলা ওর নাম মারিয়া, ও এখন আমার ওয়াইফ, ভাবি হয় ও তোর। মারিয়া সম্পর্কে আর একটা বাজে কথা বললে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ভাবি মাই ফুট। ওর মতো একটা গ্রামের খ্যাত মেয়েকে আমি ভাবি বলবো? এই নীলার বাসার কাজের মেয়ে হওয়ার যোগ্যতাই মেয়েটা রাখে না। সাব্বির, ওর মাঝে তুমি এমন কি দেখেছো যেটা আমার মাঝে নেই? প্লিজ সাব্বির, একটু বোঝার চেষ্টা করো। আমি ভালোবাসি তোমায়। ওই খ্যাত মেয়েটার থেকে আমি 1000 গুণ বেশি সুখে রাখবো। তুমি একটা বার শুধু আমার দিকে দেখো। তুমি ওকে ছেড়ে দাও, তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও, আমাকে বিয়ে করে নাও। নীলার এমন বাজে কথা শুনে মারিয়া আর চুপ থাকতে পারে না, এসে নীলার গালে একটা থাপ্পড় মেরে দিল। নীলা থাপ্পড় খেয়ে ডাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে ওর আম্মু এসে ওকে ধরে ফেলে। নীলার আম্মু মারিয়াকে চোখ রাঙিয়ে বলে, এই মেয়ে, তোমার সাহস তো কম না, তুমি আমার মেয়ের গায়ে হাত তুটাও। নীলার আম্মু কথাটা বলেই মারিয়াকে থাপ্পড় মারতে গেলে সাব্বির ওনার হাতটা ধরে ফেলে। তারপর এক ঝটকায় মারিয়ার কাছ থেকে সরিয়ে দিয়ে বলে, ব্যাস, অনেক হয়েছে তোমাদের নাটক। তোমরা মামে এখন এই বাসা থেকে বেরিয়ে যাবে, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। দ্বিতীয়বার যেন তোমাদের আমাদের বাসার ত্রিসীমানায় না দেখি। গেট আউট মাই হাউস। এবার নীলা সাব্বিরের সামনে আঙ্গুল উঠিয়ে বলে, এর পরিণাম ভালো হবে না সাব্বির। এই থাপ্পড়ের প্রতিশোধ আমি নিবই। মম, চলো এখান থেকে, আর এক মুহূর্ত এখানে নয়। নীলা ওর আম্মুকে নিয়ে সাব্বিরের বাসা থেকে চলে যায়। বাকি সবাই নীরব দর্শকের মতো দাঁড়িয়ে রইল। সাব্বির কিছু না বলে মারিয়ার হাতটা ধরে হনহন করে টেনে রুমে নিয়ে যায়। তারপর রুমে গিয়ে মারিয়ার হাতটা ছেড়ে দিয়ে হনহন করে ওয়াশরুমে চলে যায়। শাওয়ারটা ছেড়ে দিয়ে নিচে দাঁড়িয়ে পড়ে। অন্যদিকে মারিয়া পুরো রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। রুমটা অনেক গোছালো পরিপাটি। মারিয়া বুঝতে পারে সাব্বির অগোছালো একদমই পছন্দ করে না। মারিয়া ঘুরতে ঘুরতে বারান্দা চলে যায়। মারিয়া বারান্দা যেতেই খেয়াল করে নীলা ওর আম্মুকে নিয়ে গাড়িতে করে চলে গেল। মারিয়ার মনটা আবারও অনেক খারাপ হয়ে যায়। নীরবেই চোখের পানি ফেলতে থাকে। বেশ কিছুক্ষণ পর সাবির গোসল শেষ করে একটা টাওয়াল পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। সাবির ওয়াশরুম থেকে বেরিয়ে আসার শব্দ পেয়ে মারিয়া রুমে আসে। দেখে সাবির শুধু একটা টাওয়াল পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। মারিয়া চিৎকার দিয়ে অন্যদিকে ফিরে তাকায় আর হাত দিয়ে চোখে ঢেকে নেয়। মারিয়ার চিৎকারে সাবির চমকে ওঠে আর হাতে থাকা হেয়ার ব্রাশটা পড়ে যায়। সাবির বুকে থুতু দিয়ে বলে, এই মেয়ে, তোমার কি মাথায় তার কাটা আছে নাকি? এভাবে চিৎকার দিলে কেন? কি হয়েছে? মারিয়া চোখে হাত দিয়ে উত্তর দেয়, আমার মাথা একদম ঠিক আছে, আপনারই মাথায় সমস্যা হয়ে গেছে। এই অবস্থায় আপনি ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন। আপনার কি মনে নেই এই রুমে একটা মেয়েও আছে? সাধারণ কমন সেন্স অন্তত থাকা দরকার। একটা মেয়ের সামনে এই অবস্থায় কি করে বের হয়ে আসেন আপনি? সাবির নিজের দিকে ভালো করে খেয়াল করে দেখে আর বোঝার চেষ্টা করে মারিয়া কি মিন করে এই কথাটা বলল। সাবির কিছু বুঝতে না পেরে প্রশ্ন করলো, মানে কি? টাল তো পড়ে আছে, তাহলে সমস্যা কোথায়? একটা মেয়ের সামনে আপনি টাওয়াল পরে চলে এসেছেন, আবার বলছেন সমস্যা কোথায়? মেয়ের সামনে মানে? কোথায় মেয়ে? আমি তো দেখতে পাচ্ছি না। কেন, আমাকে কি আপনার ছেলে মনে হয়? তুমি ছেলে হতে যাবে কেন? তুমি তোমার মিষ্টি বউ। মারিয়া লজ্জা পেয়ে বলে, দেখুন, জলদি ওয়াশরুমে গিয়ে ড্রেস পরে আসেন। আগে তুমি আমার দিকে তাকাও। লজ্জা করে না আপনার? আবার আমাকে তাকাতে বলছেন? তুমি তাকাবে কি না? না, আমি তাকাবো না, আগে আপনি ড্রেস পরে নিন। সাবির এবার মারিয়ার সামনে এসে ওর মুখের থেকে হাতটা সরাতেই মারিয়া চিৎকার দিয়ে চোখ দুটো বন্ধ করে ফেলে। একবার চোখ খুলে দেখো। মারিয়া পিটপিট করে এক চোখ খুলে দেখে যে সাবিরের ড্রেস পরে নিয়েছে। ও এবার বুকে 2 হাত দিয়ে জোরে একটা নিঃশ্বাস ছাড়ে আর সাবিরকে নিজের খুব কাছে দেখে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। মারিয়া সাবিরকে সরিয়ে দিয়ে ওয়াশরুমে চলে যায়। সাবির মুচকি হাসে। ভাগলি একটা। মানে ওয়াশরুমে গেছে বেশ অনেকক্ষণ হয়ে যাচ্ছে,
তারপরও ওয়াশরুম থেকে বের হচ্ছে না। সাব্বির বারবার দরজার দিকে তাকাচ্ছে, কিন্তু মারিয়া বের হচ্ছে না। এবার সাব্বির দরজা নক করতে যাবে, সেই মুহূর্তে ওর ফোন আসে। ফোনটা হাতে নিয়ে দেখে ওর অফিসের একটা ক্লায়েন্ট ফোন করেছে। সাব্বির ফোনটা হাতে নিয়ে ব্যালকনিতে চলে যায় আর কথা বলতে থাকে। এই সময় মারিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। রুমে সাব্বিরকে দেখতে না পেয়ে মারিয়া এদিক ওদিক তাকিয়ে সাব্বিরকে খুঁজতে লাগলো। ওকে রুমে না পেয়ে বলে, অসভ্য লুচু লোকটা কোথায় গেল? মারিয়া হাতে থাকা টাওয়ালটা রেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো ঝাড়তে লাগলো। কথা বলা শেষ করে সাব্বির রুমের দিকে আসতেই মারিয়ার দিকে চোখ যায়। মারিয়া ওর ভেজা চুলগুলো যত্ন সহকারে চিরুনি করছে। পেছন থেকে মেয়েটাকে দেখতে এতটা মায়াবী লাগছে যেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। সাব্বির একটা ঘোরের মুখ ভেতরে চলে যাচ্ছিল। ওর হার্টবিট অনেক ফাস্ট হয়ে গেল। সাথে সাথে বুকের বাঁ পাশে হাত দিয়ে ভাবলো, এমন কেন হচ্ছে আমার? এই মেয়েটাকে দেখলে আমার হার্টবিট কেন এত ফাস্ট হয়ে যায়? তবে কি আমি মারিয়াকে... না না না, এই হতে পারে না। মারিয়া শুধু আমার একটা দায়িত্ব। পরিস্থিতিতে পড়ে আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছি। মেয়েটা খুবই অসহায়, আমি ছাড়া ওর আর কেউই নেই এখন। এটা কখনোই হতে পারে না, সম্ভব না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পর্যবেক্ষণ করছিল। খেয়াল করলো ওই অসভ্য লুচু লোকটা আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? চোখের পলকও ফেলছে না। কি এত ভাবছে আমার দিকে তাকিয়ে? মারিয়া হালকা করে কাশি দিল। তাতে কোনো লাভ হলো না। উপায় না পেয়ে মারিয়া সাব্বিরকে ডাকলো। এই যে শুনছেন? মারিয়ার ডাকে সাব্বিরের ঘোর কেটে যায়। মারিয়া এক দৃষ্টিতে সাব্বিরের দিকে তাকিয়ে আছে। সাব্বির কথা ঘোরানোর জন্য বলে, আমার মুখের দিকে তাকিয়ে থাকলে কি পেট ভরবে? আম্মু খাবার দিয়ে গেছে তোমার জন্য, ওয়েট করছিলাম, আসো খেয়ে নেবে। মারিয়া খেতে বসে। মারিয়া সাব্বিরের দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ বোঝার চেষ্টা করে কি হচ্ছিল বারবার ওর সাথে। সাব্বির আবার রাইসাকে ডাকতেই মারিয়াও সাব্বিরের সাথে খেয়ে নেয়। খাওয়া শেষ হলে সাব্বির বলে, তুমি বেডে ঘুমিয়ে পড়ো, আমি সোফায় শুয়ে পড়ছি। সাব্বিরের কথাটা শুনে মারিয়ার কেন জানি খারাপ লাগলো। ও মাথা নিচু করে বলল, আপনি সোফায় কেন ঘুমাবেন? আপনি বেডে ঘুমিয়ে পড়েন, আমি সোফায় ঘুমাচ্ছি। জি না ম্যাম, আপনাকে এত ভাবতে হবে না। আপনাকে যেটা বলেছি আপনি ওটাই করবেন। কিন্তু আপনি সোফায় কিভাবে ঘুমাবেন? সোফা তো কত ছোট, আপনার কষ্ট হবে তো। তাহলে আপনি কিভাবে ঘুমাবেন? আমার সাথে সমান মাঝখানে কোলবালিশি দিয়ে দেবনি। সাব্বিরের মাথায় দুষ্টু বুদ্ধি এলো। ও ডেভিল হাসি দিয়ে বলল, তোমার ভয় লাগবে না? ভয় কেন লাগবে? বিয়েটা যেভাবে হোক, তুমি এখন আমার বউ, তোমার উপরে সম্পূর্ণ অধিকার আছে। আর আজকে তো আমাদের বাসর রাত, আমি যদি তোমার সাথে কিছু করে ফেলি? কথাটা বলি সাব্বির দুষ্ট হাসি দেয়। মারিয়া তো ভয় শেষ ও কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি 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 করবেন আপনি? ও মা, তুমি জানো না বাসর রাতে মানুষ কি করে? সবাই যা করে আমিও তাই করবো বউ। কথাটা বলে সাব্বির মারিয়ার দিকে এক পা করে এগোতে লাগলো। সাব্বিরের কর্মকাণ্ডে মারিয়া ভয়ে পেছাতে লাগলো। আমার দিকে এগোচ্ছেন কেন? কেন আবার বাসর করব? যেহেতু আমরা দুজনে এখন স্বামী স্ত্রী আর একই রুমে একই ছাদের নিচে একই বেডে ঘুমাবো, তাহলে নিজের বউয়ের সাথে বাসর করবো না সেটা কি করে হয়? বাসর করবো না বউ? সাব্বিরের কথা শুনে ভয়ে মারিয়ার কলিজায় পানি শুকিয়ে গেল। ও বারবার শুকনো ঢোক গিলছে। মারিয়া পেছাতে পেছাতে দেয়ালের সাথে ঠেকে যায়। সাব্বির মারিয়ার দুপাশে হাত দিয়ে ওকে দেয়ালের সাথে আটকে দেয়। মারিয়া ভয়ে এদিক ওদিক তাকাচ্ছে। ওর গলাতে একটা কথাও বের হচ্ছে না। সাব্বির মারিয়ার ভয়টা বাড়িয়ে দিতেই ওর ঠোঁট জোড়া মারিয়ার ঠোঁটের কাছে নিয়ে যায়। সাব্বিরের এমন দ্বারা কর্মকাণ্ডে মারিয়া ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে। মারিয়া পড়ে যেতে নিলে সাব্বির দুই হাতে ওকে বুকের সাথে আগলে নেয়। তারপর কোলে তুলে বেড়ে এনে শুইয়ে দেয়। সাব্বির মারিয়ার গালে হাত রেখে ওকে ডাকতে লাগলো, মারিয়া, এই মারিয়া, কি হলো তোমার? চোখ খুলো একবার, তাকাও আমার দিকে। আমি তো মজা করেছিলাম। এই মারিয়া। সাব্বির ভয় পেয়ে গেল মারিয়ার হঠাৎ এমন জ্ঞান হারিয়ে ফেলায়। সাব্বির মারিয়াকে বারবার ডাকছে, তারপরে মারিয়া জ্ঞান ফিরছে না। সাব্বির মারিয়ার পালস চেক করে দেখে ওর পালস চলছে। সাব্বির সুস্থ একটা নিঃশ্বাস ফেলে। বুঝতে পারে মারিয়া ভয়ে সেন্সলেস হয়ে গেছে। আল্লাহ, সামান্য মজা করার জন্য যদি এই মেয়ে এভাবে সেন্স হারিয়ে ফেলে, তাহলে শুধু যদি এমন কিছু করতাম, তাহলে নির্ঘাত আমাকে বাসরাতে বউখুন করার অপরাধে জেলে যেতে হতো। এই মেয়ে থেকে দূরে থাকতে হবে, না হলে যখন তখন আমাকে খুনি বানিয়ে দেবে।
কথাটা বলেই সাবির মুচকি হাসে। পরদিন সকালে বুকের উপরে ভারী কিছু অনুভব করে চোখ খুলে তাকায় সাব্বির। তারপর যেটা দেখে সেটা দেখে ওর চোখ কপালে উঠে যায়, কারণ মারিয়া ওর বুকের উপরে আর ওর মাথাটা আছে সাব্বিরের পায়ের দিকে। শাড়িটা মারিয়ার হাঁটুর উপরে উঠে গেছে। ঘুম ভাঙার পর এরকম দৃশ্য দেখে সাব্বির কাশতে শুরু করে। কাশির শব্দে মারিয়ার ঘুম ভেঙে যায়। মারিয়ার চোখ খুলে তাকায়, তারপর নিজের অবস্থান দেখে জিহ্বায় কামড় দিয়ে এক লাফিয়ে উঠে নিজেকে ঠিক করে নেয়। এ বাবা, যেটা ভয় করেছিলাম সেটাই হলো। আমি তো ভুলেই গিয়েছিলাম আমার ঘুমানোর অভ্যাস খুব খারাপ। না জানি উনি এখন আমাকে নিয়ে কিসব ভাবছেন। গ্রামের মেয়েরা যে ঘুমের মাঝে হাডুডু খেলে জানা ছিল না তো। ভাগ্যিস গ্রামের মেয়ে বিয়ে করেছি, না হলে হয়তো এই অভিজ্ঞতাটা কখনো পেতাম না। সাব্বিরের কথা শুনে মারিয়া মাথা নিচু করে নেয় আর আমতা আমতা করে বলে, না, মানে না, আসলে আমি সরি। মারিয়ার অবস্থা দেখে সাব্বির ফিক করে হেসে ফেলে। থাক ম্যাডাম, আর লজ্জা পেতে হবে না। এবার গোসল করে নিন। অলরেডি আম্মু ডেকে গেছে ব্রেকফাস্টের জন্য। এবার নিচে যেতে হবে। কেন গোসল করতে হবে কেন? রাতে তো আমাদের মাঝে কিছুই হয়নি। কিছু হয়নি সেটা আমি জানি, আর তুমি জানো। বাইরের কেউ তো জানে না। আর বিয়ের প্রথম দিনেই নতুন বউ গোসল না দিয়ে রুমের বাইরে গেছে, ব্যাপারটা সবাই খারাপ নজরে দেখবে। এখন চুপচাপ গোসল করে আসো। আর তাতেও যদি তোমার প্রবলেম হয় তাহলে আমাকে বলো, তোমার গোসলের ব্যবস্থা করে দেই। কথাটা বলে সাব্বির মারিয়ার দিকে ঝুঁকল। সাথে সাথেই মারিয়া সাব্বিরকে ধাক্কা দিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। বেশ কিছুক্ষণ পর মারিয়া গোসল করে একটা লাল শাড়ি পরে ভেজা চুলগুলো মুছতে মুছতে বের হয়। লাল শাড়ি আর ভেজা চুলের মারিয়াকে অনেকটা মোহনীয় লাগছে। সাব্বির এক দৃষ্টিতে তাকিয়ে আছে মারিয়ার দিকে। সাব্বিরের রেসপন্স না পেয়ে এবার মারিয়া হাতে থাকা টাওয়ালটা সাব্বিরের মুখে ছুঁড়ে মারে। সাব্বিরের ধ্যান ভাঙে। তখনও বলে, এইটা কি হলো? তুমি ভেজা টাওয়াল আমার মুখে মারলে কেন? তার আগে আপনি এটা বলেন, আপনি কোন জগতে হারিয়ে যান বারবার? সাব্বির কিছু বলার আগে আবারও আম্মুর ডাক পড়ল। সাব্বির আসছি বলে মারিয়ার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো, বোঝালো ওকে পরেই দেখে নিবে। দুজনে রেডি হয়ে তারপর নিচে চলে যায়। সবাই খাবার টেবিলে বসে এরই মধ্যে সাব্বির বলে, আপু আম্মু, তোমাদের কিছু বলা ছিল আমার। হ্যাঁ বলো, কি বলবে? আমি মারিয়াকে ভার্সিটিতে অ্যাডমিশন করতে যাচ্ছি। সাব্বিরের কথা শুনে মারিয়া অনেক ভয় পেয়ে যায়, কারণ ছোটবেলা থেকেই পড়াশোনার বিষয়ে বড্ড ফাঁকিবাজ। বই দেখলে ওর ভয় লাগে। তাই ও তাড়াহুড়া করে সাব্বিরকে বলে, না না, একদম না। ভার্সিটিতে ভর্তি করাতে হবে কেন? এখন আমার বিয়ে হয়ে গেছে, এখন সংসার করব, তাহলে লেখাপড়া করতে হবে কেন? মারিয়ার কথা শুনে আম্মু ধমকে সুরে বলল, এই মেয়ে একদম চুপ। সাব্বির, তুমি আজকে ওকে নিয়ে যাবে, ভার্সিটিতে ভর্তি করিয়ে দিবে। আমার বাড়ির বউ উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। আমি চাই না সাইরার মতো কেউ আঙুল তুলে বলুক আমার ছেলের বউ খ্যাত গাইয়া অশিক্ষিত একটা মেয়ে। আম্মুর কথা শুনে মারিয়া ভাবলো, আম্মু তো ঠিকই বলেছে। আম্মু ঠিক বলেছ, ওকে আমি আজকেই নিয়ে যাব। এত সব কথার মাঝে আব্বু দুষ্টুমি করে বলল, কি ব্যাপার সাব্বিরের আম্মু, তুমি রিনা খান থেকে জরিনা খান কিভাবে হলে? কি বললে তুমি? আমি রিনা খান? দেখেছিস সাব্বির, তোর আব্বু কি বলছে? আমি নাকি রিনা খান? আমি কি ওই সব দরজার শাশুড়ি নাকি? আমি তো আমার বৌমার বেস্ট ফ্রেন্ড হব। মাহারটে তাহা কিছু হলেও ঘটে। কি বোঝাতে চাইছো তুমি? কিছু না বেগম সাহেবা। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সাব্বির মারিয়াকে নিয়ে ভার্সিটিতে যায়। ভার্সিটি গেটের সামনে আসতেই মারিয়া অবাক হয়ে যায়, কারণ এর আগে কখনো এত বড় ভার্সিটি দেখেনি। গাড়ি থেকে নেমে গেট দিয়ে ঢোকার সময় সবাই ওদের দিকে হাঁ করে তাকিয়ে রইল। মারিয়া বুঝতে পারছে না সবাই ওদের দিকে এমনভাবে তাকিয়ে আছে কেন। ওরা দুজন প্রিন্সিপালের ক্যাবিনে যায়। সব ফর্মালিটি শেষ করে ভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দেয়। প্রিন্সিপাল স্যার জিজ্ঞাসা করে, জি স্যার বলেন। প্রিন্সিপালের কথা শুনে সাব্বির মনে মনে হাসি আর উত্তর দেয়, আসলে স্যার মেয়েটা আমার কাজিন। আমার জানা মতে আপনাদের ভার্সিটি দেশের নাম্বার 1, তাই ওকে এখানে অ্যাডমিশন করিয়ে দিলাম। স্যার আপনাকে একটা রিকোয়েস্ট করছি, আপনি শুধু দেখবেন ওর যেন কোনো প্রবলেম না হয়, আর তেমন কোনো প্রবলেম হলে আমাকে ইনফর্ম করবেন। সাব্বির কথাটা বলে প্রিন্সিপালের দিকে ওর একটা কার্ড বাড়িয়ে দিল। সাব্বির প্রিন্সিপালের কার্ডটা হাতে নিতে নিতে বলল, কথাটা শেষ হতেই সাব্বির আর মারিয়া বাহিরে আসে। মারিয়া সাব্বিরকে প্রশ্ন করে, আপনি প্রিন্সিপাল স্যারকে এটা বললেন কেন? আমি আপনার কাজিন, সত্যিটা কেন বললেন না? সেটা তোমার না জানলেও চলবে।
তুমি কখনো কাউকে এটা বলবে না যে আমি তোমার হাজব্যান্ড। যে জিজ্ঞাসা করবে বলবে আমরা কাজিন। মারিয়ার মাথায় হাজারো প্রশ্নের ভিড় করেছে, আর সাব্বির ভাবছে কেউ যদি জানতে পারে তুমি আমার বউ, তাহলে আমার শত্রুরা তোমার ক্ষতি করে দিবে মারিয়া। তাই মিথ্যা বলতে হলো পাখি। সাব্বিরের কথা শুনে মারিয়ার মনটা খারাপ হয়ে গেল। ও ভাবছে হয়তো গ্রামের মেয়ে বলে সাব্বির ওর পরিচয় দিতে সংকোচ বোধ করছে। আচ্ছা ঠিক আছে। তাহলে চলো তোমাকে ক্লাসে দিয়ে আসি। কথাটা শুনে মারিয়া ইনোসেন্ট মুখ করে বলল, আজকেই ক্লাস করতে হবে? আজকে ক্লাস না করলে হয় না? আপনি একটু আমার দিকে তাকিয়ে দেখেন ভালো করে। আমার মতো পিচ্চি বাচ্চা একটা মেয়ের উপরে এমনভাবে অত্যাচার করলে কি হয় বলেন? আপনার মনে কি একটুও মায়া দয়া নেই? ড্রামা বন্ধ করে চলো, আর আজকে থেকেই তোমাকে ক্লাস করতে হবে। সাব্বির মায়ের হাত ধরে ক্লাসে নিয়ে যায়। ক্লাসে এসে মারিয়াকে সামনের দিকটায় বসিয়ে দিয়ে বলে, একদম পড়া ফাঁকি দেওয়ার চেষ্টাও করবে না। ভার্সিটি শেষ হয়ে গেলে আমি এসে নিয়ে যাব, তুমি ওয়েট করবে। আর অপরিচিত কারোর সাথে কোথাও যাবে না। সাব্বিরের প্রত্যেকটা কথায় মারিয়া শুধু মাথা নাড়ে, হ্যাঁ সূচক উত্তর দিচ্ছিল। সাব্বির খেয়াল করলো মারিয়া ওর দিকে তাকিয়ে নাই, বরঞ্চ ক্লাসের মেয়েদের দিকে তাকিয়ে আছে। সাব্বির ওদের দিকে তাকাতেই দেখতে পেল ক্লাসের মেয়েগুলি সবাই ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। মনে হচ্ছে চোখ দিয়ে এই বুঝি গিলে খাবে। মেয়েগুলোর মারিয়ার দিকে কেমন যেন অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে। মনে হচ্ছে চোখ দিয়ে ওকে খুন করে দেবে। এমন কিছু দেখে সাব্বির মনে মনে হাসে। তারপর মারিয়াকে আরো কিছুক্ষণ বুঝিয়ে চলে যায়। সাব্বির চলে যেতে একটা ছেলে ক্লাসে ঢোকে। কোনো জায়গা ফাঁকা না পেয়ে মারিয়ার পাশে বসে পড়ে। মারিয়াকে নতুন দেখে ছেলেটি হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই, আমি রুদ্র। তুমি মনে হয় নতুন। মারিয়া একবার ছেলেটার হাতের দিকে তাকায়, পরে বা ছেলেটার দিকে। তারপর মারিয়া নিজের হাত বাড়িয়ে দিয়ে বলে, হ্যালো, আমি মারিয়া। হ্যাঁ ঠিকই ধরেছেন, আমি নতুন। আর আপনি? আমি পুরাতন। কথাটা বলেই ছেলেটা হেসে দেয়। তারপর হাসিটা বন্ধ করে বলে, ফ্রেন্ড। ওকে, ফ্রেন্ডস। যেহেতু আমরা ফ্রেন্ড, তাহলে তো তুই করে বলতে পারি, তাই না? কারণ আমি ফ্রেন্ডশিপের মধ্যে আপনি বা তুমি পছন্দ করি না। আমি যদি তুই করে ডাকি তাহলে কি তুই রাগ করবি? না না, রাগ করবো কেন? আমি নিজেও তুমি করে কথা বলতে পারি না, তুই বলাতে কমফোর্টেবল ফিল করি। এখন থেকে তুই করে ডাকবো, কেমন? আচ্ছা, দেখলাম বিজনেসম্যান সাব্বির তোকে ভার্সিটি দিয়ে গেল। ব্যাপারটা না কেমন হজম হচ্ছে না রে দোস্ত। বল না, তোর আর ওনার মাঝে কি সম্পর্ক? মারিয়া অনেক চিন্তায় পড়ে যায়। ও কিভাবে ফ্রেন্ডকে মিথ্যে বলবে? সাব্বির ওকে সত্যিটা বলতে বারণ করেছে। মারিয়াকে ভাবতে দেখে রুদ্র বলল, কে তুই এত কি ভাবিস? প্রশ্নটা করে মনে হচ্ছে তোকে আমি মহা বিপদে ফেলে দিলাম, যার জন্য এমন ফেস করে রেখেছিস। আরে না না, কি বলিস? এগুলো বিপদে ফেলবি কেন? আমি তোকে সত্যি বলবো, কিন্তু তোকেও একটা প্রমিস করতে হবে, কখনো কাউকে বিষয়টা বলতে পারবি না। মারিয়ার কথা শুনে রুদ্র হাত বাড়িয়ে দিয়ে বলল, পাক্কা প্রমিস। আমাকে বিশ্বাস করতে পারিস। আমি তোর বিশ্বাসের অমর্যাদা করব না দোস্ত। আমি এতটাও খারাপ না যে আমার ফ্রেন্ডের বিশ্বাস ভাঙবো। তারপর মারিয়া রুদ্রকে সমস্ত ঘটনা খুলে বলে, কিভাবে ওদের বিয়ে হয়েছে আর কিভাবে ও শহরে এসেছে। সব শুনে রুদ্র অবাক হয়ে বলে, দোস্ত আমাকে একটা চিমটি কাট না। রুদ্রের কথায় মারিয়া সত্যি সত্যি জোর একটা চিমটি কেটে দেয় ওর হাতে। সাথে সাথে রুদ্র এক লাফ দিয়ে ওঠে। আউচ! উফ, ও মা গো! এই দরজাল মায়া এত জোরে চিমটি কাটে কেউ? দেখ লাল হয়ে গেল কিরকম। তুই তো বললি চিমটি কাটতে। তাই বলে এত জোরে? আমি তোকে কাটতে বললাম কারণ আমার বিশ্বাস হচ্ছিল না তুই সাব্বির, মানে বিজনেসম্যান সাব্বির ওয়াইফ। এটা কিভাবে বিশ্বাস করব বল, তাও আবার আমার ফ্রেন্ড। এটা তো অবাক হওয়ার কি আছে? উনি কি মানুষ না? তুই এমনভাবে বলছিস যেন উনি অন্য গ্রহের এলিয়েন। আরে গাধি, তুই এখন বুঝবি না, সময় হলে ঠিকই সবটা বুঝবি। আমি বুঝতেও চাই না, এখন তোর পুরো পরিচয়টা দে। আমার নাম রুদ্রনীল। ছোট একটা বোন আছে। আমি অনলি ওয়ান পিস, কিউট লিটল বয়। দুঃখের বিষয় একটাই, আজ অবধি কোনো গার্লফ্রেন্ড হলো না। যারা প্রপোজ করতে গেছি তাকে প্রপোজ করার আগেই সুন্দর করে কিউট করে ভাইয়া বলে ডেকে চলে গিয়েছে। রুদ্র কিউট ফেস করে বলল কথাটা। মারিয়া হিহি করে হেসে ফেলল। সবগুলো ক্লাস শেষ করে ভার্সিটি ছুটির সময় সাব্বির এসে মারিয়াকে নিয়ে যায়। এমন করে কিছুদিন কেটে যায়। হঠাৎ ভার্সিটিতে একদিন একটা নতুন ছেলে অ্যাডমিশন নেয়, তাও আবার মারিয়াদের ক্লাসেই। প্রিন্সিপাল স্যারের ছেলেটাকে
ক্লাসে নিয়ে সবার উদ্দেশ্যে বলে। কথাটা শেষ হতেই সকল স্টুডেন্ট একসাথে হ্যাঁ সূচক উত্তর দিল। প্রিন্সিপাল চলে যেতে ছেলেটা মারিয়ার দিকে একবার তাকিয়ে পেছনের দিকে এগিয়ে বসে। ক্লাসগুলো শুরু হলে মারিয়া খেয়াল করে নতুন ছেলেটা সারাটার সময় জুড়ে ওর দিকে তাকিয়েছিল। ছেলেটার এমন চাহনিতে মারিয়া খুবই আনইজি ফিল হচ্ছিল। রাইসা শুধু ভাবছিল রুদ্র থাকলে হয়তো ওর সাথে বিষয়টা শেয়ার করতে পারত, কিন্তু রুদ্র গত 3 দিন যাবৎ ভার্সিটিতে আসছে না। মারিয়া জানে না কেন রুদ্র ভার্সিটিতে আসছে না। কয়েকটা দিন পরের ঘটনা, আকাশ সেদিন হঠাৎ মারিয়ার পাশে বসে পড়ে। এতে মারিয়া একটু ঘাবড়ে গিয়ে সরে বসে। আকাশ মারিয়ার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই, আই এম আকাশ। মারিয়া একটু ঘাবড়ে গেছে মুখে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া। কথাটা শুনে আকাশের মোটেও পছন্দ হলো না, তবু হাত গুটিয়ে নিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। আমি কি তোমার ভাইয়া যে আমাকে ভাইয়া বলে ডাকছো? তোমার সাথে তো দেখি একটা ছেলে সব সময় থাকে, ওকে তো কখনো ভাইয়া রাখো না। ছেলেটা তোমার বয়ফ্রেন্ড নাকি? এমা কি বলছেন? চিচি, বয়ফ্রেন্ড হবে কেন? আমার ফ্রেন্ড। তাহলে আমাকেও ফ্রেন্ড বানিয়ে নাও। মারিয়ার কেন জানি ইচ্ছে হচ্ছে না ছেলেটার সাথে ফ্রেন্ডশিপ করতে, তাই বলল, কিন্তু কোনো কিন্তু নয়, ফ্রেন্ড। মারিয়া কোনো উপায় না পেয়ে মিথ্যে হাসি দিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলে, ফ্রেন্ড। মাঝে কেটে গেল বেশ কয়েকটা দিন। তারপর রুদ্রনীল ভার্সিটিতে আসছিল না। মারিয়ার কেন জানি অনেক মন খারাপ হয়ে যাচ্ছে দিন দিন, কারণ ওর মনের সমস্ত কথা রুদ্রনীলের সাথে শেয়ার করলে মনটা ভালো হয়ে যেত। আর কিছুদিন যাবৎ মারিয়ার মনটা অনেক খারাপ। ও বারবার চাইছে রুদ্রনীল ভার্সিটিতে আসলে ওকে সবটা বলবে। অন্যদিকে সাব্বির আজকে 2 দিন যাবৎ ওর কিছু মেয়ে ক্লায়েন্টের সাথে ফোনে বেশ হাসাহাসি করে কথা বলছে, যেগুলো ওর একদমই সহ্য হয় না। তারপর মারিয়া সাব্বিরকে কিচ্ছু বলতে পারে না। এদিকে আকাশ ছেলেটা খুবই গায়ে পড়া স্বভাবের, সবসময় ওর সাথে চিপকে থাকার চেষ্টা করে। মারিয়া যত ওর থেকে দূরে দূরে থাকতে চেষ্টা করে, ছেলেটা ততই ওর কাছে আসতে চায়। একদিন রাতে মারিয়া বেডে বসে বই পড়ছিল, ঠিক সেই সময় সাব্বির রুমে ঢুকে। ও কারোর সাথে কথা বলতে বলতে ব্যালকনিতে চলে যায়। মারিয়া বুঝতে পারলো সাব্বির আজকেও কোনো মেয়ে ক্লায়েন্টের সাথে কথা বলছে। মারিয়া রাগে ফুঁসতে লাগলো। সাব্বিরের কথা শেষ হতেই ও মারিয়ার সামনে এসে বসে আর বলে, পড়া কমপ্লিট হয়েছে? তাহলে দাও দেখি কতদূর হলো তোমার। সাব্বির খেয়াল করলো মারিয়ার কোনো হেলদোল নেই, তাই ও তাকিয়ে দেখলো মারিয়ার চোখগুলো লাল হয়ে আছে আর ওর রাগে ফুঁসছে। তখনও বলল, কি হলো, এমন ফুসফুস করছো কেন? আমি আপনার কাছে পড়বো না, আপনি কথা বলবেন না আমার সাথে। যা বাবা, আমি আবার কি করলাম? জানি না আমি। কথা বলেই মারিয়া উঠে ব্যালকনিতে চলে যায় আর নীরবে চোখের পানি ফেলতে লাগলো। সাব্বির ওর পেছনে পেছনে তারপর ওর পাশে দাঁড়িয়ে বলে, কি হয়েছে, কান্না করছে কেন? ভার্সিটিতে কেউ কিছু বলেছে? আমাকে না বললে আমি বুঝবো কিভাবে? কি হয়েছে তোমার, বলো না পিচ্ছি বউ। সাব্বির কথাটা বলেই মারিয়াকে টেনে নিজের কাছে নিয়ে আসে। মারিয়ার চোখের পানি মুছে দিয়ে মুখের দুপাশে হাত রেখে আদুরে গলায় বলে, মারিয়া কি হয়েছে বলো আমাকে, কে কি বলেছে তোমাকে? মারিয়া নিজেকে কন্ট্রোল করতে না পেরে বাচ্চাদের মতো কান্না করে দেয় আর সাব্বিরের বুকে কিল খুশি মারতে মারতে বলল, আপনি কেন রোজ রোজ ওই মেয়েগুলোর সাথে কথা বলেন? সাব্বির অবাক চোখে মারিয়ার দিকে তাকিয়ে রইল। ভাবলো, শুধুমাত্র অনামেদের সাথে কথা বলেছি বলে এমন করছে, কিন্তু কেন? তাহলে কি মারিয়া আমাকে, না না, এটা কিভাবে সম্ভব? আপনি সব সময় ওদের সাথে হেসে হেসে কথা বলেন, কখনো তো আমার সাথে এভাবে হেসে কথা বলেন না। আরে বাবা, আমি তো শুধু কাজের জন্য কথা বলি, এর জন্য কান্না করতে হবে? কাজের জন্য এমন ভাবে হেসে কথা বলতে হবে? হ্যাঁ আল্লাহ, আমি কিভাবে বোঝাবো তোমাকে? আচ্ছা তুমি কান্না থামাও, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজের কথা শুনে মারিয়া অবাক চোখে তাকিয়ে বলে, সারপ্রাইজ? আবার আমার জন্য? হ্যাঁ তোমার জন্য, কিন্তু তার আগে এই কান্না বন্ধ করো। কান্না করলে তোমাকে একদম পেতনির মতো দেখায়। মারিয়া কান্নাটা থামিয়ে দেয়। সাব্বির মারিয়াকে নিয়ে রুমে আসে। তারপর ড্রয়ার থেকে একটা গিফট বের করে মারিয়ার হাতে দিয়ে খুলে দেখার জন্য বলে। মারিয়া বক্সটা ওপেন করে দেখে ওতে একটা মোবাইল ফোন আছে। ফোন দেখে মারিয়া অবাক হয়ে যায়, বলে, মোবাইল ফোন আমার জন্য? কিন্তু আমি তো এটা চালাতে পারি না। চালাতে পারো না তো কি হয়েছে, আমি আছি না, তোমাকে সব শিখিয়ে দেব। আর তুমি না বললে আমি তোমার সাথে কোনো কথা বলি না? এখন থেকে তোমার যখনই কথা বলতে মন চাইবে তুমি আমাকে কল করবে। সাব্বির মারিয়াকে মোটামুটি ফোনটা চালানো শিখিয়ে দেয়। মারিয়া অনেক খুশি।
খুশিতে রাতে আর ঘুমাতেই পারেনি। পরদিন ভার্সিটিতে ঢুকতেই মারিয়া খেয়াল করে আজকে রুদ্রনীল এসেছে। রুদ্রনীলকে দেখে খুশি হয়ে ছুটে ওর সামনে যায়, কিন্তু সামনে যেতেই মারিয়ার হাসি মাখা মুখটা মিলিয়ে যায়। রুদ্রনীলের কপালে ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, এমন কিছু দেখে মারিয়া বলে, এই তোর এরকম অবস্থা কেন? তুই এতদিন কোথায় ছিলি আর ভার্সিটিতে আসিসনি কেন? মারিয়ার কথা শুনে রুদ্রনীল মলিন হেসে বলে, আরে পাগলি, মন খারাপ করিস কেন? যেদিন ভার্সিটি থেকে ফেরার পথে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই জন্য আমি আসতে পারিনি। এখন আমি ঠিক আছি। এরকম বাংলা পাঁচের মতো মুখটা না করে রেখে একটু হাসতো দেখি। রুদ্রনীলের কথা শুনে মারিয়া একটু মুচকি হাসে। ওরা ক্লাসে যায়। ক্লাসে আসতে আকাশ মারিয়ার সামনে এসে বলে, কি ব্যাপার, বন্ধুকে পেয়ে আমাকে ভুলে গেলে নাকি? রুদ্রনীল মারিয়ার দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন মারিয়া বলল, আরে তুই এমনভাবে তাকিয়ে আছিস কেন আমার দিকে? ও আকাশ আহমেদ নীল, আমাদের ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছে। তুই যাবার পর ওর সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে। আকাশ রুদ্রনীলের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই, আমি আকাশ। রুদ্রনীল আকাশের সাথে হ্যান্ডশেক করতে গেলে আকাশের হাতে একটা ব্রেসলেট দেখে রুদ্রনীল চমকে যায়। তারপর আকাশের মুখের দিকে তাকায়। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে তারপর হাত মিলিয়ে, নাইস টু মিট ইউ, আমি রুদ্রনীল। ওরা কিছুক্ষণ কথা বলে ক্লাসে চলে যায়। ভার্সিটি ছুটির পর রুদ্রনীল খেয়াল করেছে মারিয়া মুড অফ, তাই ও মারিয়াকে প্রশ্ন করে, কি রে শাকচুন্নি, এমন পেঁচার মতো মুখ করে রেখেছিস কেন? কি হয়েছে? ভাইয়া কি আজকে আদর কম দিয়েছে নাকি? রুদ্রনীলের কথা শুনে মারিয়া ফুপিয়ে ফুপিয়ে কান্না করে ওঠে। তাতে রুদ্রনীল বেশ ঘাবড়ে যায় আর মারিয়াকে নিয়ে ভার্সিটির পেছনের দিকটায় লেকের পাড়ে গিয়ে বসে। তারপর বলে, এবার বলো কি হয়েছে? মারিয়া কান্না করতে করতে রুদ্রনীলকে সবটা বলল। ওনার অফিসে একটা নতুন মেয়ে এমপ্লয়ি এসেছে। মেয়েটা অনেক সুন্দরী, প্রায় উনি মেয়েটার সাথে হেসে কথা বলে। এখন মেয়েটাকে নিজের বিয়ে বানিয়ে নিয়েছে। এমনকি আজকে সকালে ফোনে মেয়েটার সাথে কথা বলার সময় বলছিল ওরা নাকি একটা রেস্টুরেন্টে লাঞ্চ করবে। আমি এগুলো মেনে নিতে পারছি না দোস্ত। মারিয়া প্রচুর কান্না করছে। কান্না করতে করতে পুরো হিঁচকি তুলে ফেলেছে। মারিয়া কান্নাটা রুদ্রনীলের সহ্য হচ্ছিল না। ক্লান্ত হয়ে গেছে, তাই রুদ্রনীল ওর পাশে কিছুটা এগিয়ে আসতেই মারিয়া হঠাৎই ওর ঘাড়ে মাথা রাখে। রুদ্রনীল এক হাতে মারিয়াকে জড়িয়ে ধরে ওকে সান্ত্বনা দিয়ে বলে, সামান্য এই বিষয় নিয়ে তুই কান্না করছিস? তুই একটা বিষয় ভাব, ভাইয়া এত বড় একটা বিজনেসম্যান, ওনার এত নাম ডাক তো এমনি এমনি হয়নি বল। ওনার পার্সোনালিটির জন্য সবাই ওনাকে অনেক পছন্দ করে। বিজনেসের জন্য অনেক সময় হেসে কথা বলতে হয়, সবার সাথে মেলামেশা করতে হয়, এগুলো নর্মাল ব্যাপার। তুই এগুলো নিয়ে মন খারাপ করলে কিভাবে হবে বল দোস্ত? ভাইয়া তোকে অনেক ভালোবাসে, আমি ভাইয়ার চোখে তোর জন্য ভালোবাসা দেখতে পেরেছি। এখন বাচ্চাদের মতো কান্নাকাটি বন্ধ কর। কান্না করার ফলে তোর নাক দিয়ে লোল পড়ছে। রুদ্রনীলের কথাতে মারিয়া ধাম করে এক কিল বসিয়ে দেয় পিঠে আর বলে, কুত্তা, হারামি, বান্দর, বিলাই, শাকচুন্নির জামাই, কি বললি তুই? আমার নাক দিয়ে লোল পড়ে হারামি? এই কি করছিস কি? এমন করে মারলে মরে যাব। তুই তো দেখছি আমার ভবিষ্যৎ বউটাকে বিয়ে করার আগেই বিধবা করে দিবি। দেখ, আমার এখনও বিয়ে হয়নি, কত স্বপ্ন, বিয়ের পর বউয়ের সাথে রোম্যান্স করবো, একজন বাচ্চার আব্বু হবো। রুদ্রনীলের কথা শুনে মারিয়া হাঁ করে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে আছে। তারপর দুজনেই হাসতে শুরু করে। এই সমস্ত ঘটনা এতক্ষণ পেছন থেকে সাব্বির দেখছিল। কেন জানি মারিয়াকে অন্য একটা ছেলের সাথে এমন ক্লোজ হয়ে কথা বলতে দেখে আর হাসাহাসি করতে দেখে ওর সহ্য হচ্ছে না। তার উপরে মারিয়া ছেলেটার ঘাড়ে মাথা দিয়েছিল। ব্যাপারটা কেন জানি সাব্বিরকে অনেক রাগিয়ে তুলছে। সাব্বির কোনো মতেই ওর রাগটাকে কন্ট্রোল করতে পারছে না। সাব্বির নিজের রাগটা কন্ট্রোল করার জন্য আবারও গাড়িতে গিয়ে বসে পড়ে। তারপর একটা সিগারেট ধরিয়ে টানতে লাগলো। সাব্বির কখনো সিগারেট খায় না। যখন প্রচুর রেগে যায় তখন রাগ কন্ট্রোল করার জন্য খায়। বেশ কিছুক্ষণ পর মারিয়া এসে গাড়িতে বসে। মারিয়া খেয়াল করে লো সাব্বির সিগারেট খাচ্ছে, তাই প্রশ্ন করলো, আপনি তো কখনো সিগারেট খান না, তাহলে আজকে সিগারেট খাচ্ছেন কেন? কথাটা বলে মারিয়া কাশতে শুরু করলে। মারিয়ার কাশি দেখে সাব্বির হাতে থাকা সিগারেটটা জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। তারপর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে ফুল স্পিডে গাড়ি চালাতে লাগলো। বাসার সামনে এসে গাড়িটা ব্রেক করে মারিয়াকে নেমে যাওয়ার জন্য দরজা খুলে দেয়। মারিয়া সাব্বিরের দিকে এক নজর তাকিয়ে গাড়ি থেকে নেমে পড়ে। সাব্বির আবারও গাড়ি স্টার্ট করে সোজা ক্লাবের সামনে এসে থামে। সাব্বিরের এতটাই রাগ উঠে পড়ছে যে কি থেকে কি করছে সেটা ওর জানা নেই। সাব্বির রাগে বসে ক্লাবে গিয়ে ড্রিঙ্কস করতে লাগলো। একের পর এক ড্রিঙ্কস করেই যাচ্ছে।
ক্লাবে থাকা অনেক মেয়েরাই সাব্বিরকে বেশ ভালোভাবে চিনে। তারপর আজকে সাব্বিরকে ড্রিঙ্কস করতে দেখে নিজেদের দিকে স্যাটিসফাইড করার চেষ্টা করছে। সাব্বির এতটাই মাতাল হয়ে গেছে, ওর কোনো হুঁশ নেই। এবার ক্লাবের একটা ওয়েটার এসে সাব্বিরকে বলে, স্যার, আপনি আর ড্রিঙ্কস করবেন না প্লিজ। অনেক ড্রিঙ্কস করে ফেলেছেন, এর থেকে বেশি খেলে আপনার সমস্যা হবে। আপনি বাসায় যেতে পারবেন না। আর আপনি তো কখনো ড্রিঙ্কস করেন না, প্রথমবারে এত করলে সহ্য করতে পারবেন না। ওয়েটারের কথা শুনে সাব্বির রেগে ওয়েটারের কলার ধরে বলে, এই ছোট লোক, আমি আমার টাকায় ড্রিঙ্কস করছি, তুই জানিস কার সাথে কথা বলছিস? তোর এত বড় সাহস, আমাকে বারণ করতে আসিস? তোর এই পুরো ক্লাব কিনে নেওয়ার মতো ক্ষমতা আছে। সরি স্যার, আসলে আমি তো আপনাকে ভালোর জন্যই বলছিলাম। ভুল কিছু বলে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন স্যার। সরি। আমি কি তোকে একবারও বলেছি আমার ভালো করার জন্য? সরে যাওয়ার চোখের সামনে থেকে। আমার ভালো করতে হবে না কাউকে। কথাটা বলেই সাব্বির একটা ড্রিঙ্কসের বোতল হাতে নিয়ে ক্লাব থেকে বেরিয়ে আসে। তারপর ওই অবস্থাতেই গাড়ি চালিয়ে বাসায় চলে আসে। দরজায় নক করতে মারিয়া দরজা খুলে দেয়। সাব্বিরকে দেখে মারিয়া প্রশ্ন করে, কোথায় ছিলেন আপনি? আপনি জানেন আমি আপনার জন্য কতটা টেনশনে ছিলাম? আপনি হুট করে এভাবে কিছু না বলে চলে গেলেন কেন? আমি এতটা চিন্তায় ছিলাম। যেখানেই যান একবার বলে তো যেতে পারতেন। কথাটা বলে মারিয়া সাব্বিরের একটা হাত ধরে। সাথে সাথেই সাব্বিরের চোখের সামনে ভেসে ওঠে আজকে মারিয়া অন্য একটা ছেলের ঘাড়ে মাথা দিয়ে ওকে জড়িয়ে ধরেছিল। সাব্বির আবারও রেগে যায়। এক ঝটকা দিয়ে মারিয়ার হাতটা ছাড়িয়ে নিয়ে ডেকে বলে, তো সাহস কি করে হলো আমার হাত ধরার? আমি কোথায় যাব কি যাব না সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? আমার বিষয়ে নাক গলাতে আসলে পরিণাম ভালো হবে না। কথাটা বলেই সাব্বির চলে যায়। মারিয়া সেখানে দাঁড়িয়ে নীরবে চোখের পানি ফেলতে থাকে। ও বুঝে উঠতে পারছে না কি এমন করলো যে সাব্বির ওর সাথে এমন বিহেভ করছে। সাব্বির রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে খাবার টেবিলে সাব্বির মারিয়ার সাথে আর একটা কথা বলেনি, এমনকি ভার্সিটিতে নামিয়ে দিয়ে চলে গেছে, ওকে বাই পর্যন্ত বলেনি। মারিয়াকে নামিয়ে দিয়ে সাব্বির অফিসে চলে যায়। অফিসে গিয়ে কাকে যেন ফোন করে বলে, শোনো, ওর উপরে নজর রাখো, কখন কি করছে, এভরিথিং ডিটেলস আমার চাই, অ্যাট অ্যানি কস্ট। কথাটা বলেই সাব্বির ফোনটা কেটে দেয়। অন্যদিকে রুদ্রনীল আজ ভার্সিটিতে যায়নি, কারণ ওরা আজকে একজনের সাথে দেখা করতে রেস্টুরেন্টে এসেছে। কিন্তু হঠাৎ জনপরিচিত মুখ দেখে রুদ্র থমকে যায়। রুদ্রনীল আকাশকে দেখে যখনই ওর কাছে যাবে কথা বলার জন্য, তখন সন্দেহজনক কিছু একটা লক্ষ্য করে ওর পাশে একটা টেবিলে বসে পড়ে। রুদ্রনীল মুখের সামনে মেনু কার্ড ধরে বসে পড়ল। এদিকে আকাশ একটা মেয়ের সাথে কথা বলছে। মেয়েটি মাস্ক পরে আছে। দুজনকে দেখে বোঝাই যাচ্ছে যে ওদের মাঝে কোনো কিছু নিয়ে তুমুল ঝগড়া চলছে। রুদ্রনীল ওদের থেকে কিছুটা দূরে বসে আছে, যার ফলে কোনো কিছু শুনতেই পাচ্ছে না। অনেক চেষ্টার পর শুধু এইটুকু শুনতে পেলেও, তোমাকে আমি আগে বলেছিলাম ওকে রাস্তা থেকে সরিয়ে ফেলো, ওর জন্য আমি আমার কাজ ঠিকমতো করতে পারছি না। আমি যখনই মারিয়ার কাছে যাব তখনই ওখান থেকে সামনে বাধা হতে চলে আসে। তোমাকে কিছুই করতে হবে না, আর তুমি শুধু লাস্ট একটা কাজ করে দাও, তাহলেই হবে। খেলার গুটি এবার আমার হাতে। নীলার কথা শুনে আকাশ সন্দেহজনক দৃষ্টিতে তাকে প্রশ্ন করে, তুমি কি করতে চাইছো বলো তো? নীলা আকাশকে ওর সমস্ত প্ল্যান খুলে পড়ে। সমস্ত কিছু শুনে আকাশ টেবিল স্মাইল দিয়ে বলে, দোস্ত, এবারের প্ল্যানটা কাজ করবে করবে। প্ল্যানটা সাকসেসফুল হলে সাব্বির তোর আর মারিয়া আমার। কথাটা বলে দুজনেই হাসতে লাগলো। তারপর দুজন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে সব শোনার পর রুদ্রনীলের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। ও বিশ্বাসই করতে পারছে না আকাশ এরকম একটা জঘন্য ছেলে। সাব্বির আর মারিয়ার জীবনে কি ঘটতে চলেছে সেটা ভাবতেই ওর অন্তরাত্মা কেঁপে উঠছে। আমি থাকতে মারিয়ার কিচ্ছু হতে দেব না। দোস্ত, তুই চিন্তা করিস না, আমি থাকতে সাব্বির আর মারিয়ার জীবনে কোনো ক্ষতি আকাশ করতে পারবে না। রুদ্র ভাবলো এই সমস্ত ঘটনা সাব্বির আর মারিয়াকে জানিয়ে দিবে। তাই ও তাড়াহুড়া করে রেস্টুরেন্ট থেকে বের হয় আর সিএনজির জন্য ওয়েট করতে লাগলো। তারপর একটা সিএনজি আসলেই রুদ্র যখনই সিএনজি থামাতে যাবে তখনই কোথা থেকে একটা প্রাইভেট কার এসে রুদ্রনীলকে ধাক্কা দিয়ে চলে যায়। আর রুদ্রের রক্তাক্ত দেহটা মাটিতে ছিটকে পড়ে। ঘটনাস্থলে লোকজনের ভিড় থেকে হঠাৎ চেনা পরিচিত একজন রুদ্রনীলকে দেখে চিৎকার দিয়ে ওর কাছে আসে।
সেই লোকটি রুদ্রনীলের নিথর দেহটা গাড়িতে উঠিয়ে হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে মারিয়া ঘুমিয়ে আছে। ঠিক সেই সময় মারিয়ার ফোনে SMS আসে। সাব্বিরও তখনও রুমে ঢুকে। মারিয়ার ফোনে নোটিফিকেশনের শব্দে সাব্বিরও ফোনটা হাতে নিয়ে দেখে একটা নাম্বার থেকে মেসেজ এসেছে। মারিয়ার ফোনে স্ক্রিন লক দেওয়া নেই, যার ফলে সাব্বির মেসেজটি ওপেন করে দেখে যে মারিয়াকে নিয়ে খুবই বাজে বাজে কথাবার্তা লেখা মেসেজটাতে। আর কিছু বৃষ্টির ছবি পাঠিয়েছে। আরও লেখা আছে, জান পাখি কি করো? আমার তোমাকে ছাড়া ঘুম আসছে না বেবি। জান, কালকে ভার্সিটিতে এসে তুমি সবার প্রথমে আমার সাথে দেখা করবে। তোমাকে আদর করতে না পারলে আমার ঘুম আসে না, জানো না? তোমাকে দেখলে কেন জানি আমার খুব আদর আদর পায়। তুমি কেন এই সাব্বিরকে বিয়ে করতে গেলে বেবি? তোমার মতো একটা মেয়ে ওর কাছে মানায় না। তুমি শুধু আমার জান। তুমি না আমায় কথা দিয়েছো তুমি কখনো ওকে টাচ করতে দিবে না। তুমি অন্য রুমে ঘুমাবে, ওর রুমে ঘুমাবে না। এই জান, রিপ্লাই দিচ্ছ না কেন? তোমার ওই নামে মাত্র হাজবেন্ড কি পাশে আছে বেবি? কাল আমার মেসেজ দেখে সাবিরের মাথায় রক্ত উঠে গেল। সাবির রাগটা কন্ট্রোল করতে না পেরে ফোনটা ফ্লোরে এক আছাড় মেরে ভেঙে ফেল। হঠাৎ এরকম শব্দ মারিয়ার ঘুম ভেঙে যায়। ও উঠে দেখে যে ওর ফোনটা ফ্লোরে হতবিক্ষত হয়ে পড়ে আছে। সাব্বিরের মাথার চুল খামচে ধরে ফ্লোরে বসে আছে। এবার মারিয়া সাব্বিরকে প্রশ্ন করে, কি হয়েছে? আপনি আমার ফোনটা ফেললেন কেন? আপনি কি রেগে আছেন যে আমার ফোনটা ভেঙে দিলেন? সাব্বির মারিয়ার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে তেড়ে এসে ওর গাল দুটো চেপে ধরে। দাঁতে দাঁত চেপে বলে, কেন? ফোন ভেঙে গেছে বলে বুঝি খুব কষ্ট হচ্ছে? তোর প্রেমিকের সাথে আর কথা বলতে পারবি না বলে খুব আফসোস হচ্ছে না? সাবিরের কথার আগামাথা মারিয়া কিছু বুঝতেই পারে না। সাবির মারিয়াকে এমনভাবে চেপে ধরেছে যার জন্য মারিয়া অনেক ব্যথা পাচ্ছিল। মারিয়া সাবিরের মুখ থেকে এসব কথা শুনে ভাবছে ওর প্রেমিক কোথা থেকে এলো। তারপরও বুঝতে পারছে সাবির ওকে ভুল বুঝেছে। আজ কয়েকটা দিন যাবৎ সাবির ওর সাথে ঠিক মতো কথা বলে না, ওর সাথে খুবই বাজে ব্যবহার করে। মারিয়া সারা রাত কান্না করে পার করে দেয়। সাবির অনেক মেয়েদের সাথে হেসে হেসে কথা বলে শুধু ওকে কষ্ট দেওয়ার জন্য। মারিয়া সবটা সহ্য করে নেয়, কিন্তু আজকে সাব্বির এটা কি বলে? মারিয়া এটা কিছুতেই মেনে নিতে পারছে না যে সাব্বির ওকে চরিত্রহীন বলল। মারিয়া সাব্বিরকে জোরে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয় আর কান্না করে বলে, কেন এখন ভয় লাগছে কেন? তোর প্রেমিক যখন আদর করে তখন বুঝি খুব ভালো লাগে? তোর স্পর্শগুলো খুব ভালো লাগে তাই না? অন্য পুরুষের ছোঁয়া পেতে অনেক ভালো লাগে। তোর শরীরে যদি এতই খিদে তাহলে আমাকেই বলতে পারতি, আমি তোর শরীরে খিদে মিটিয়ে দিতাম। তোর শরীরে এতই জ্বালা যে তোকে অন্য পুরুষের কাছে যেতে হলো। তোর এই জ্বালা আজকেই আমি মিটিয়ে দেবো। ছি ছি, আপনি এত নিচু মনের মানুষ আমার জানা ছিল না। আপনার মন যে এত ছোট, আপনার এই ভালোবাসার মানুষের আড়ালে এরকম নোংরা মনের মানুষ আমি ভাবতেই পারছি না। আমি কখনোই আপনার কাছে আসতাম না। এর থেকে ভালো আমি নিজেকে শেষ করে দিতাম। আপনার মতো অসুস্থ মস্তিষ্কের মানুষের সাথে এক রুমে থাকবো না। আমি অন্য রুমে ঘুমাবো, তারপর আপনার সাথে নয়। সাব্বিরের মনে পড়ে ওই মেসেজ দেওয়া ব্যক্তি বলেছিল মারিয়াকে অন্য রুমে ঘুমাতে, আর মারিয়া এখন অন্য রুমে যেতে চাইছে। আর তার উপর ওর সম্পর্কে এরকম কথা শুনে সাব্বির রাগে মাথাটা গরম হয়ে উঠে পড়েছে। সাব্বির আর নিজের রাগটা কন্ট্রোল করতে পারল না। মারিয়া রুম থেকে বের হয়ে যাচ্ছিল, তখন সাব্বির মারিয়ার একটা হাত ধরে ফেলে। তারপর রুমের দরজা লক করে মারিয়াকে ধাক্কা দিয়ে বেডের উপর ফেলে দেয়। সাব্বির রেগে শার্টের বোতাম খুলতে খুলতে মারিয়ার দিকে এগিয়ে আসে আর বলে, আমার কাছ থেকে লুকিয়ে প্রেমিকের সাথে রঙ্গলীলা করার শাস্তি আজকে তোকে দেব। খুব শখ আমার থেকে পালানো তাই না? খুব উঠে শিখেছিস, তোর টানা আমি আজ কেটেই দেব। তোর এমন অবস্থা করব আজকে বুঝে যাবে সাব্বিরের সাথে প্রতারণা করার পরিণামটা কি হতে পারে। কথাটা বলে সাব্বির মারিয়ার দিকে এগোতে থাকে। তখন মারিয়া বলে, আপনি আমার কাছে আসছেন কেন? আপনি আমার থেকে দূরে থাকবেন, নাহলে কিন্তু আমি খুব খুব খারাপ হয়ে যাবে। কেন এখন ভয় লাগছে কেন? তোর প্রেমিক যখন আদর করে তখন বুঝি খুব ভালো লাগে? তোর স্পর্শগুলো খুব ভালো লাগে তাই না? অন্য পুরুষের ছোঁয়া পেতে অনেক ভালো লাগে তোর তাই না? তোর শরীরে যদি এতই খিদে তাহলে আমাকে বলতে পারতি, আমি তোর শরীরে খিদে পিটিয়ে দিতাম। তোর শরীরে এতই জ্বালা যে তোকে অন্য পুরুষের কাছে যেতে হলো। তোর এই জ্বালা আজকে আমি মিটিয়ে দেব। কথাটা বলেই সাব্বির মারিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ে।
সাব্বির মারিয়ার হাত দুটো বিছানার সাথে চেপে ধরে, ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দেয়, ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দেয়। সাব্বির অনেক রুডলি কিস করছে মারিয়ার ঠোঁটে, যার জন্য মারিয়ার ঠোঁট কেটে রক্ত চলে আসছে। মারিয়া সইতে না পেরে ওর ঠোঁট দুটো ভেতরের দিকে ঢুকিয়ে নেয়। এতেই সাব্বিরের রাগ যেন মাথায় উঠে গেল। সাব্বির মারিয়ার উপর থেকে উঠে তারপর এক টানে ওর শাড়িটা খুলে ফেলে। তারপর ওর গলায় মুখ ডুবিয়ে দিয়ে কামড়ে দেয়। সাব্বির মারিয়ার পুরো শরীরে ঠোঁটে স্পর্শ দেওয়ার নামে কামড় বসাতে লাগলো। মারিয়া পুরো শরীরটা কামড়ে ক্ষতবিক্ষত করে দিতে লাগলো সাব্বির, যার জন্য কিছু কিছু জায়গা থেকে রক্ত পড়তে শুরু করেছে। মারিয়া গলা কাটা মুরগির মতো ছটফট করছে। তারপর সাব্বিরের মায়া হলো না, উল্টো সাব্বির মারিয়ার শরীরে বাকি কাপড়গুলো খুলে ফেলে দেয়। তারপর আবারও ও ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দেয়। সাব্বির মারিয়ার ঠোঁটে ঠোঁট মিশিয়ে রাখার পর একটা সময় অনেকটা শান্ত হয়ে যায়। সাব্বিরের রাগটা কেমন উবে যেতে লাগলো। এতক্ষণ আগে বসে থাকলেও এখন সাব্বির কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছিল। এবার সাব্বির রুডলি নয়, বরং খুবই সফটলি কিস করতে লাগলো মারিয়ার ঠোঁটে। সাব্বির আদর দিতে দিতে মারিয়ার গলায় আর ঘাড়ে ঠোঁটে স্পর্শ দিয়ে মারিয়াকে পাগল করে ফেললো। মারিয়া এতক্ষণ গলা কাটা মুরগির মতো ছটফট করলো। এবার সাব্বিরের ভালোবাসার স্পর্শের কাছে শান্ত হয়ে গেল। এতক্ষণ মারিয়া ছোড়ার জন্য চেষ্টা করলেও এখন আর চেষ্টা করছে না, উল্টো সাব্বিরের সাথে রেসপন্স করতে লাগলো। সাব্বির মারিয়াকে আদর দিতে দিতে ওর নাভিতে চলে আসে। তারপর খুবই ডিপলি একটা কিস করে মারিয়া সাব্বিরের চুলগুলো খামচে ধরে। এভাবে একটা সময় দুজন মিশে যায়, স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে মিলিত হয়ে যায়। দুজনে দুজনাতে মিলেমিশে একাকার হয়ে যায়। পরদিন সকালবেলায় সাব্বির বুকের উপরে ভারী কিছু অনুভব করে মিটমিট করে তাকিয়ে দেখলেও মারিয়া ওর বুকের উপরে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। পরক্ষণে দুজনের অবস্থা দেখে সাব্বির চোখ কপালে উঠে গেল। দুজনের শরীরে একটা সুতাও নেই। এবার সাব্বিরের মনে পড়লো রাতেও রাগের বশে কি করেছে। ও শিট, এই সময় আমি কি করলাম? আমি কেন নিজেকে কন্ট্রোল করতে পারলাম না? মারিয়া অন্য একজনকে ভালোবাসে, সেটা জানার পরও কেন আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না? আল্লাহ গো, এতদিন কোথায় ছিলেন ম্যাডাম আপনি? জানেন আমি আপনার আর রুদ্রের চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলাম। আপনারা দুজন আমাকে ফ্রেন্ড বানিয়েছেন, কিন্তু কোনো কিছুই আমার সাথে শেয়ার করেন না, শুধু আমাকে টেনশনে রাখেন। আপনার খোঁজ খবর কোনো মতেই নিতে পারছিলাম না, কারণ আপনার অ্যাড্রেসটা তো আমি জানি না, কিন্তু তোমার রুদ্রের খোঁজ জানতে পেরেছি। আকাশের মুখে রুদ্রনীলের কথাটা শুনে মারিয়ার মনটা অনেক ভালো হয়ে গেল। খুশি হয়ে প্রশ্ন করলো, কি তুমি রুদ্রনীলের খোঁজ জানো? কোথায় আছে ও? ভালো আছে তো? সুস্থ আছে তো? কিছু হয়নি তোর? মারিয়ার এমন দ্বারা কথা শুনে আকাশের মুখটা কালো হয়ে গেল। ও বলল, দোস্ত, রুদ্রনীলের কন্ডিশন অনেক সিরিয়াস। ওর কার অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে আইসিটি অ্যাডমিট আছে। কি বলছিস তুই এসব? তোর মাথা ঠিক আছে? রুদ্রনীলের অ্যাক্সিডেন্ট হয়েছে মানে? ও ও কোথায় আছে তুই জানিস? প্লিজ আমাকে ওর কাছে নিয়ে চল, প্লিজ প্লিজ আমাকে নিয়ে চল। তুই উত্তেজিত হোস না, আমি তোকে নিয়ে যাবো। তাও কিন্তু শান্ত হ, এত হাইপার হলে তুই নিজেও অসুস্থ হয়ে পড়বি। তুই আগে শান্ত হ, তারপর চল আমার সাথে, আমি তোকে নিয়ে যাচ্ছি। তুই এসব কথা বাদ দে, আমি ঠিক আছে, তুই আমাকে নিয়ে চল প্লিজ। আচ্ছা চল তাহলে আমার সাথে। আকাশ মারিয়াকে নিয়ে বেরিয়ে পড়ে। যাওয়ার আগে কাউকে একটা টেক্সট পাঠিয়ে দেয় আর মনে মনে একটা টেবিল স্মাইল দেয়। ওরা একটা গাড়ির সামনে আসলে মারিয়া অবাক হয়ে যায়। তারপর আকাশের জোরাজুরিতে উঠে পড়ে। কি হলো? আমরা এই প্রাইভেট কারে উঠলাম কেন? একটা সিএনজিতে উঠলেই তো হতো। মারিয়া, এতদিকে তুই নজর দিস না তো, তুই শুধু পৌঁছাতে পারছিস কিনা সেটা দেখ। মারিয়ার কিছু না বলে চুপচাপ গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। গাড়িটা চলছে আপন গতিতে। তারপর গাড়িটা একটা নির্জন রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ গাড়ির সামনে কালো একটা গাড়ি এসে থামে। ওই গাড়ি থেকে কিছু মাস্ক পরিহিত গার্ডস নেমে আসে। তারপর গার্ডসগুলো নেমে মারিয়াদের গাড়ির ড্রাইভারের মাথায় রিভলভার, এমনকি আকাশের মাথায়ও রিভলভার ঠেকায়। রাইসা ভয়ে অস্পষ্ট কণ্ঠে বলে, আপনারা কারা? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ছেড়ে দিন আমাকে। ভালো হবে না কিন্তু, আমাকে ছেড়ে দিন বলছি। আকাশ আমাকে বাঁচাও, ওরা আমাকে নিয়ে যাচ্ছে। আকাশ কি করবে? ওর মাথায় রিভলভার ধরে রেখেছে একটা গার্ডস, তাই আরও আটকাতে পারল না। লোকগুলো মারিয়াকে তুলে নিয়ে চলে গেল।
অন্যদিকে সাব্বির আজ দেশে ফিরেছে। বাসার সামনে এসে কলিং বেলে চাপ দিতে সাব্বিরের আম্মু এসে দরজাটা খুলে দেয়। সাব্বিরকে দেখে আম্মু অনেক খুশি হয়ে যায়, কিন্তু অভিমানে মুখ ফিরিয়ে সেটা দেখেই সাব্বির বলে, আম্মু কথা বলবেন আমার সাথে? না, আমি কারো আম্মু না। তুই আমার সাথে কথা বলবি না। তোর জন্য বাচ্চা মেয়েটা না খেয়ে না ঘুমিয়ে রাত দিন এক করে অসুস্থ হয়ে পড়েছে। আজকে অনেক বুঝিয়ে শুনিয়ে ভার্সিটিতে পাঠিয়েছি। একটাবার মেয়েটা খোঁজ দিছিস? মেয়েটা তোর জন্য সারা রাত কান্না করে, মুখে না বললে কি হবে? আমি ওর চোখের ভাষা বুঝতে পারি। মেয়েটা তোকে এত ভালোবাসে, আর তুই মেয়েটাকে এত অবহেলা করিস। সাব্বির, সময় থাকতে ভালোবাসার মানুষটাকে মূল্য দাও, নাহলে হারিয়ে গেলে আফসোস করে লাভ হবে না। কথাটা বলে আম্মু ভেতরে গিয়ে সোফায় বসে পড়ে। আর আম্মুর মুখে এরকম কথা শুনে সাব্বিরের বুকের ভেতরটা ধক করে ওঠে। করে কিছু হারিয়ে ফেলার তীব্র যন্ত্রণা শুরু হয়ে যায়। তাহলে কি সাব্বির মারিয়াকে হারিয়ে ফেলবে? কথাটা ভাবতে সাব্বিরের দম বন্ধ হয়ে আসে। সাব্বির আম্মুর পেছনে ভেতরে আসে, আম্মুর পাশে বসে হাত ঘড়ি দেখে বলল, আম্মু ভার্সিটির সময় তো হয়ে গেছে, এখনো মারিয়া আসেনি। আমি তো ভুলেই গেছিলাম তুই কলিং বেল দিয়েছিলি। আমি মনে করেছিলাম মারিয়া এসেছে, ওই জন্য তো ছুটে গিয়েছিলাম। মেয়েটা এখনো তো বাসায় আসলো না। আমি সেই কখন থেকে চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছি। মানে মারিয়া এখনো বাড়ি ফেরেনি, আর সেটা তুমি এখন বলছো আমাকে? আমি তো বলতে চেয়েছিলাম, কিন্তু তোর সাথে কথা বলতে তো ভুলেই গেছিলাম। কথাটা বলেই আম্মুর মাথাটা নিচু করে নেয়। সাব্বির আর কিছু না বলে হনহন করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটিতে আসতেই দেখলো পুরো ভার্সিটি ফাঁকা, কেউ নেই। ভার্সিটি অনেকক্ষণ আগেই ছুটি হয়ে গেছে। সাব্বির ওয়াচম্যানকে জিজ্ঞাসা করতে বললেন, ম্যাম তো ভার্সিটিতে ঢুকেছিল, বাট ক্লাস তো করেনি। ম্যাম তো অনেক আগে বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে মানে? কোথায় গেছে? ও কোথায় গেছে আর কার সাথে গেছে? কিছু দেখেছেন আপনি? স্যার, ম্যামকে আকাশ স্যারের সাথে বেরিয়ে যেতে দেখলাম। উনি একটা প্রাইভেট কার করে উঠে গেলেন, আর কিছু জানি না তো। ওয়াচম্যানের কথা শুনে সাব্বির কি বলবে বুঝে উঠতে পারল না। সাব্বির ভাবছে মারিয়া ওর প্রেমিকের সাথে পালিয়ে গেছে। এটা ভাবতেই সাব্বিরের মনটা অনেক খারাপ হয়ে গেল। সাব্বির ভাবছে হয়তো ওর জন্যই সব সমস্যা, সবকিছু ওর জন্যই হচ্ছে। না, ও না থাকলে হয়তো মারিয়া ভালো থাকবে। কথাটা ভেবে সাব্বির গাড়িতে উঠে ফুল স্পিডে গাড়ি চালাতে লাগলো। অন্যদিকে মারিয়াকে অন্ধকারে একটা গোডাউনে চেয়ারের সাথে হাত পা বেঁধে রাখা অবস্থায় রাখা হয়েছে। মারিয়া আবারও চিৎকার করে ডাকছে, কেউ আছেন? প্লিজ হেল্প করেন আমাকে। কে বেঁধে রেখেছে এখানে? আমাকে বাঁচান প্লিজ, আমাকে যেতে দাও। কে আছো এখানে? মারিয়া বারবার চিৎকার করে সাহায্য চাইছে, কিন্তু কেউ মারিয়াকে সাহায্য করতে আসছে না। একটা সময় হঠাৎ করে গোডাউনের লাইটটা জ্বলে ওঠে। তারপর মারিয়া সামনে তাকিয়ে যা দেখে ওর মাথায় তাতে আকাশ ভেঙে পড়ে। ও বিশ্বাসই করতে পারছে না যে ও এই মানুষগুলোকে দেখছে। মারিয়ার সামনে দাঁড়িয়ে আছে নীলা আর আকাশ, মুখে ওদের শয়তানি হাসি। আকাশ আর নীলাকে দেখে মারিয়া প্রশ্ন করে, আকাশ, তুমি আমাকে এখানে তুলে এনেছো? তার মানে এই সমস্ত কথাগুলো তুমি আমাকে মিথ্যে বলে এখানে তুলে নিয়ে এসেছো? না গো জান পাখি, সেটা নয়, ওটা সত্যি ছিল। তবে ওই শালা এখনো বেঁচে আছে। চেয়েছিলাম ওকে প্রাণী মেরে দিতে, কিন্তু আফসোস, শালা বেঁচে গেছে। কুত্তাটার কত বড় সাহস! ওর জন্য আমি তোকে কখনোই পাইনি। ও আমার কত প্ল্যান নষ্ট করে দিয়েছে। ও আমাদের উপর নজরদারি করতে করতে রেস্টুরেন্টে চলে গেছে, তাই হারামিটাকে উপরে পাঠিয়ে দিয়েছি। উফ, সরি, এখনও যাইনি বেবি, তবে খুব তাড়াতাড়ি চলে যাবে কলিজা। কিন্তু তোমরা দুইজন আমার সাথে এমন কেন করেছো? আমি কি ক্ষতি করেছি তোমাদের? তোমরা আমার সাথে এরকম কেন করছো? কেন? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। প্লিজ যেতে দাও আমাকে। মারিয়ার কথা শুনে নীলা ছুটে এসে মারিয়ার গাল দুটো শক্ত করে চেপে ধরে। তাদের দাঁত চেপে বলে, তোর জন্য আমি সাব্বিরকে পাইনি। তোর মতো গ্রামের খ্যাতমের জন্য সাব্বির আমার গায়ে হাত তুলেছে। কি ভেবেছিস? হ্যাঁ, আমি এত সহজে তোকে ছেড়ে দিব? আজকে আমি তোর এমন অবস্থা করব তাতে তুই এই মুখ আর সমাজে দেখাতে পারবি না। নীলার কথা শুনে আকাশ বলল, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, ওরা চলে আসবে। তার আগে আমি আমার মনের ইচ্ছাটা পূরণ করে নেই। নীলা ডেভিল হেসে সম্মতি দিল। এবার আকাশও মারিয়ার কাছে এসে ওর হাত পায়ে বাঁধন খুলে দেয়। তারপর টানতে টানতে ওকে একটা রুমে নিয়ে যায়। আকাশ মারিয়াকে বেডের উপর ফেলে দিয়ে ওর সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করতে লাগলো। মারিয়া একটা মেয়ে, তাই আকাশের সাথে কিছুতেই পেরে উঠছে না। মারিয়া মনে মনে শুধু সাব্বিরকে ডাকছে। ওর চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে।
কোনো মতেই আকাশের সাথে ও কোনো মতেই আকাশের সাথে পেরে উঠছে না। শেষমেশ আর না পেরে যখন ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেয় আকাশ, যখনই ওর শরীর থেকে কাপড় সরিয়ে ফেলতে নিবে ঠিক সেই মুহূর্তে একটা গুলির শব্দ হলো। গুলির শব্দে আকাশ মারিয়ার উপর থেকে উঠে পড়ে। তারপর বাইরে এসে দেখে রুদ্রনীল পুলিশ নিয়ে দাঁড়িয়ে আছে। পুলিশগুলো গার্ড এবং নীলাকে ধরে নিয়েছে। আকাশ বুঝতে পারলেও পালানোর আর পথ নেই, তাই ছুটি রুমে গিয়ে মারিয়া চুলের মুঠি ধরে ওর মাথায় রিভলভার ঠেকালো। আকাশের পেছনে রুদ্রনীলও আসলো। এমন কিছু দেখে রুদ্রনীল বলতে লাগলো, আকাশ, মারিয়াকে ছেড়ে দে বলছি, প্লিজ ওকে ছেড়ে দে, ওর লেগে যাবে। একদম বাড়াবাড়ি করবি না, চুপচাপ ওকে ছেড়ে দিয়ে পুলিশের কাছে সারেন্ডার কর। আমার রাস্তা থেকে সরে যা, নাহলে আমি ওকে গুলি করে মেরে দিব। আমাকে যেতে দে বলছি। রুদ্র, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? এই পাগলি, কান্না করছিস কেন? দেখ, ভালো আছে, আমার কিচ্ছু হয়নি, একদম চিন্তা করবি না। এই জানোয়ারটা তোকে কিচ্ছু করতে পারবে না, আমি থাকতে তোর কোনো ক্ষতি হবে না। কথাটা বলেই রুদ্রনীল মারিয়ার দিকে এগোতে গেলে আকাশ হাওয়াতে একটা গুলি ছেড়ে সবাই ভয় পেয়ে যায়। রুদ্রনীল থেমে যায়। না না আকাশ, একদম এরকম করবে না। দেখ, আমি যাচ্ছি না, তুই ওকে একদম স্পর্শ করবি না, ওকে ছেড়ে দে আকাশ। নীলাকে ছেড়ে দাও, নাহলে আমি একে। কথাটা বলেই শেষ করতে পারে না, তার আগে রুদ্রনীল অনেক ভয় পেয়ে যায়। তারপর রিকোয়েস্ট করে নীলাকে ছেড়ে দিতে বলে। উপায় না পেয়ে পুলিশ নীলাকে ছেড়ে দিতে বাধ্য হয়। ছাড়া পেয়ে নীলা ছুটে আসে আকাশের কাছে আর ওদের সবাইকে রিভলভার দেখিয়ে ওখান থেকে পালিয়ে যায়। ওরা গোডাউন থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠে চলে যায়। রুদ্রনীল একটা গাড়িতে উঠে ওদের পেছনে নেয়। ওদের প্রায় কাছে পৌঁছাতেই তখনই রুদ্রনীল ওদের গাড়িকে ওভারটেক করে যাবে। ঠিক সেই মুহূর্তে আকাশ গাড়ি জানালার কাছে নামিয়ে রুদ্রনীলের মুখ বরাবর একটা গুলি করে দেয়। রুদ্রনীল গাড়ি থেকে ছিটকে পড়ে রাস্তাতে পড়ে যায়। ওরা মারিয়াকে নিয়ে চলে যায়। পুলিশ ওদের পিছু করতে থাকে। একই রাস্তা দিয়ে ঠিক সেই মুহূর্তে ওই রাস্তা দিয়ে সাবিরের গাড়ি যাচ্ছিল। রাস্তায় কাউকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সাবির গাড়ি থেকে নেমে দেখে একটা ছেলে রাস্তায় পড়ে আছে। সাবি ছুটে ছেলেটার কাছে যায়। তারপর ছুটে গিয়ে যাকে দেখে তাকে দেখে সাবিরের মাথায় আকাশ ভেঙে পড়ে। রুদ্রনীলকে দেখে অনেকটা ভয় পেয়ে যায় আর ভাবে, এই ছেলেটা যদি এখানে হয় তাহলে মারিয়া কার সাথে গিয়েছে? মারিয়া কোথায়? ওর কোনো ক্ষতি হলো না তো? এসব চিন্তাভাবনার মাঝেই সাবি রুদ্রনীলকে ডাকতে শুরু করে। এই যে ভাই, শুনছেন? চোখ খুলেন, তাকান আমার দিকে। কি হয়েছে তোমার? এই অবস্থা কেন? তুমি এখানে থাকলে মারিয়া কোথায়? প্লিজ তাকাও আমার দিকে। আমার মারিয়া কোথায়? প্লিজ বলো। সাবির কথাটা বলে রুদ্রনীলের গালে আলতো করে থাপ্পড় দিয়ে ওকে ওঠানোর চেষ্টা করলো। রুদ্রনীল অনেক কষ্টে চোখ খুলে সাবিরকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। হাসার চেষ্টা করলো আর বলল, বাবা, ভাইয়া আপনি এসেছেন, মারিয়াকে বাঁচান, ওরা মারিয়াকে মেরে ফেলবে। রুদ্রনীলের কথা শুনে সাবির অস্থির হয়ে পড়ে। জিজ্ঞেস করে, মেরে ফেলে মানে? কে? কোথায়? কারা নিয়ে গেছে মারিয়াকে? ও তো তোমার কাছে চলে এসেছিল। মারিয়া আর তুমি না একে অপরকে ভালোবাসো? তাহলে কে নিয়ে গেল মারিয়াকে? কে ওর ক্ষতি করতে চায়? সাবিরের কথা শুনে রুদ্রনীল বুঝতে পারে মারিয়া আর সাবিরের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে ওকে নিয়ে। তাইও অনেক কষ্টে শুরু থেকে শেষ পর্যন্ত সবই সাবিরকে বলল। সাবির বুঝতে পারলে রুদ্রনীল আর মারিয়ার বন্ধুত্ব হয়েছিল, আরও কিভাবে মারিয়াকে এত দিন আগলে রেখেছিল। তারপর আকাশ আর নীলার সেদিন রেস্টুরেন্টের সমস্ত ঘটনাটাও সাব্বিরকে বলল। সব শুনে সাব্বির যেন পাথর হয়ে গেছে। ও নিজের অজান্তেই কত বড় ভুল করেছে সেটা এখন বুঝতে পারছে। ও কখনো নিজেকে ক্ষমা করতেই পারবে না। সাব্বিরকে এসব এক মনে ভাবতে দেখে রুদ্রনীল বলল, ভাইয়া, ভুল বুঝাবুঝির সমাধান পরেও করা যাবে, আপনি প্লিজ এখন মারিয়াকে বাঁচান, না হলে ওরা মারিয়াকে মেরে ফেলবে। কিছু একটা হয়ে যাওয়ার আগে মারিয়াকে বাঁচান। আমার হাতে সময় খুবই কম, আমি ফ্রেন্ড হয়ে মারিয়াকে বাঁচাতে পারলাম না। রুদ্রনীলের কথা শুনে সাব্বির বলল, না ভাই, তোমার কিছু হবে না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। তোমাকে আমি এখনই হসপিটালে নিয়ে যাব। না ভাইয়া, আমার হাতে সময় নেই, আপনি মারিয়াকে বাঁচান। আমার কোনো বোন নেই, তাই মারিয়াকে আমি বোনের মতো ভালোবাসি। ভাইয়া, আমি মারা গেলে কিচ্ছু হবে না, কারণ আমি একটা এতিম। আমি মারিয়াকে মিথ্যে বলেছিলাম, কারণ আমি করুণা চাই না। আপনি মারিয়াকে বাঁচান। আমি কথাটা বলি রুদ্রনীল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেল। রুদ্রনীল আর কথা বলছে না। সাবির রুদ্রনীলের পালস চেক করতেই বুঝতে পারলো ও আর বেঁচে নেই। সাবির কান্না করে দিল। সাবির রুদ্রনীলকে
সাব্বির রুদ্রনীলকে ধরে কান্না করে দিল। সাব্বির হঠাৎই মারিয়ার কথা মনে হলে ও ছুটে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। সাব্বির ফুল স্পিডে গাড়ি চালাতে লাগলো। বেশ কিছুক্ষণের ভেতরে সাব্বির ওদের গাড়ির পিছু করতে পারলো। কিন্তু ততক্ষণে হয়তো সাব্বির আর মারিয়ার ভাগ্যে অন্য কিছু লেখা ছিল। সাব্বির ওদের গাড়ির কাছে এসে পৌঁছাতে পুলিশের গাড়ি ওদের ওভারটেক করতে গেল, কিন্তু পাহাড়ের সরু রাস্তা হওয়াতে সাব্বিরদের গাড়ি রাস্তা না পেয়ে যেতে ব্যর্থ হলো। গাড়িটা ফুল স্পিডে আসার ফলে ব্রেক করে উঠতে পারলো না, যার জন্য গাড়িটা পাশের খাদে পড়ে গেল। সাথে সাথে গাড়িটা ব্লাস্ট হয়ে আগুনে পুড়ে ছাই হয়ে যেতে লাগলো। সাব্বির গাড়ি থেকে নেমে মারিয়া বলে চিৎকার দিয়ে উঠল। মারিয়া! 5 বছর পর। সাব্বির, আর কতদিন এভাবে থাকবি? দিন দিন নিজের কি হাল করছিস, একবারও কি সেটা দেখেছিস? মারিয়া এখন নেই, তুই আর একটা বিয়ে করে নে বাবা। আমাদের কি ইচ্ছা করে না নাতি নাতনির মুখ দেখতে? তুই আর কতদিন এই রিপোর্টটা হাতে ধরে বসে থাকবি বলতো? সাব্বির, আমি কিছু বলছি, তুই কি আমার কথা শুনছিস না? নিজের জন্য না হলে আমার আর তোর আব্বুর জন্য তো জীবনটা নতুন করে শুরু করতে পারিস। কারোর জন্য কারো জীবন থেমে থাকে না। আম্মু একভাবে কথাগুলো বলেই যাচ্ছে, কিন্তু সাব্বির সেদিকে কোনো খেয়াল নেই। সাব্বির এক দৃষ্টিতে ওর হাতে থাকা রিপোর্টার দিকে তাকিয়ে আছে। আম্মু রুমের লাইটটা অন করে সাব্বিরকে আবারও ডাকতে যাবে, তখনই সাব্বির বলল, আম্মু, আমাদের বেবিটা আজ কত বড় হয়ে যেত, তাই না? কত আবদার করতো আমার কাছে। ওকে এখন স্কুলে ভর্তি করাতে হতো। ওর ওই আধো আধো কণ্ঠে যখন আমাকে আপু বলে ডাকতো, ও ছোট হাতে আমার গালে যখন হাত দিত, তখন আমি পৃথিবীর সবচেয়ে বেশি সুখী মানুষ হতাম। কিন্তু কোথায় গেল আম্মু? মারিয়া আমার জীবন থেকে সব সুখ হারিয়ে গেছে আম্মু। আমার একটা ভুলের শাস্তি ও আমাকে এভাবে দিল। আমি কিছুদিন ওর থেকে দূরে সরে গিয়েছিলাম, ও না হয় একটু খোঁজ নেয়নি, তাই বলে আমাকে ছেড়ে চলে যাবে? ওর কি একটু মায়া হলো না আমার জন্য আম্মু? মারিয়া কি করে পারলো আমার জীবন থেকে সব সুখ কেড়ে নিতে, আমাদের বেবিটাকে নিয়ে আমাকে একা করে চলে যেতে? আম্মু, আমি ওকে ছাড়া, প্লিজ আম্মু, আমার মারিয়াকে এনে দাও, আমার পিছিটাকে এনে দাও। সাব্বির কান্না করতে করতে বলল কথাগুলো। আপনারা কিছু বুঝতে পারলেন না তো? তাহলে আপনাদের সবটা বুঝিয়ে বলি। আসলে সাব্বির সেদিন বাসা থেকে চলে যাওয়ার পর মারিয়া অসুস্থ হয়ে পড়েছিল। ওর জ্বরটা কিছুতেই ভালো হচ্ছিল না। 2 মাস ও জ্বরে পড়েছিল, তাই আম্মুকে হসপিটালে নিয়ে গিয়েছিল। ডক্টর মারিয়াকে কিছু টেস্ট করাতে বলল। টেস্টগুলো করোনা হলে রিপোর্ট দিতে দেরি হবে বলল। আর সেদিন মারিয়াকে নিয়ে যে গাড়িটা ব্লাস্ট হয়ে গিয়েছিল, সেখান থেকে আর কাউকে জীবিত অবস্থায় পাওয়া যায়নি। মারিয়া মারা যাওয়ার কিছুদিন পরেই ডক্টর রিপোর্টসগুলো বাসায় পাঠিয়ে দেয়। রিপোর্টগুলো হাতে নিয়ে সাব্বির যেটা দেখে সেটা দেখে ওর চোখে আপনা আপনি জল চলে আসছিল। রিপোর্টটাতে মারিয়া প্রেগনেন্ট ছিল। তারপর থেকে সাব্বির সবসময় ওই রিপোর্টটা হাতে নিয়ে রুমে বসে কান্না করে। আম্মু সাব্বিরকে অনেকবার আবার বিয়ে করে নিতে বলল, কিন্তু সাব্বির সেই 5 বছর আগে স্মৃতিগুলো আঁকড়ে ধরে পড়ে আছে। সাব্বির, আব্বু এভাবে কান্না করে না। এই আম্মুটার কথা তো ভাবো, তোমাকে এভাবে দেখলে আমাদেরও যে খুব কষ্ট হয়। সাব্বির ওর আম্মুর কথা শুনে কান্নাটা বন্ধ করে দিল। সাব্বিরের নাম্বারে একটা কল আসলো। ফোনটা রিসিভ করতে ও পাশের কথাগুলো শুনে সাব্বির অনেকটা চিন্তিত হয়ে পড়ল। সাব্বির ফোনের অপর পাশের ব্যক্তিকে বলল, ওকে, আমার ফ্লাইট কনফার্ম করো, আমি আসছি। সাব্বিরের কথা শুনে আম্মু চিন্তিত সুরে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আব্বু? হিতারিতে আমাদের যে কোম্পানিটা আছে, ওখানে কিছু একটা প্রোডাক্টের সমস্যা হয়েছে। আমাকে ওখানে কিছুদিনের জন্য যেতে হবে আম্মু। এখনই বেরোবি? হ্যাঁ আম্মু, আমাকে বেরোতে হবে। আচ্ছা, সাবধানে যাস। সাব্বির বেরিয়ে এয়ারপোর্টে চলে আসলো। তারপর বেশ কয়েক ঘন্টার জার্নি শেষে ইতালিতে পৌঁছাতেই রাত হয়ে গেছে। তাই সে গেস্ট হাউসে চলে আসে। পরদিন অফিসে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারলো কি সমস্যা হয়েছে। সমস্যার সমাধান হলে ম্যানেজার বলেন, স্যার, আপনার পুরাতন পিএর জায়গায় একটা নতুন পিএ রাখা হয়েছে। মেয়েটা অনেক ভালো। আসলে আগের পিএ আমাদের অফিসের সমস্ত ইনফরমেশন অপোজিট কোম্পানির লিঙ্ক করে দিয়েছে, সেই জন্য ওকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। ওকে, আমার নিউ পিয়ের ইনফরমেশনগুলো আমাকে দেখান।
ম্যানেজার ফাইলটা এনে সাব্বিরের দিকে এগিয়ে দেয়। এই নিন স্যার। সাব্বির ফাইলটা হাতে নিয়ে ভালো করে দেখে, বুঝতে পারলো অ্যাটেনশন বেশ ভালো মেটার আছে, কিন্তু কিছু একটা দেখে ভ্রু কুচকে যায় সাব্বির। বলেন, লাস্টের দিকে তো মেয়েটা অনেক ছুটি করেছে। আপনি কি জানেন না আমার অফিসে কাজ করতে হলে প্রতিদিন কাজে আসতে হয়? আসলে স্যার, মেয়েটার 4 বছরের একটা ছোট বাচ্চা মেয়ে আছে। তার উপর মেয়েটা নিজের বলতে কেউ নেই। মেয়েটা কিছুদিন অসুস্থ ছিল, ওই জন্য আসতে পারেনি। সাব্বির মেয়েটাকে ম্যানেজারের মাধ্যমে ডেকে পাঠায়। মে আই কামিং স্যার? ইয়েস, কামিং। সাব্বিরের সামনের দিকে তাকাতেই অবাক হয়ে যায়। ও নিজের চোখেও যেন বিশ্বাস করতে পারছে না। ও মারিয়াকে দেখছে। হ্যাঁ, সাব্বিরের সামনে মারিয়া দাঁড়িয়ে আছে। সাব্বির ওকে দেখেই দাঁড়িয়ে পড়ে আর বলে, মারিয়া। সাব্বির ছুটে এসে মারিয়াকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মারিয়া এত বছর পর নিজের প্রিয় মানুষটিকে দেখে অবাক হয়ে গেছে। ও কখনো ভাবেনি এই মানুষটিকে আবারও এত কাছ থেকে দেখতে পাবে। আসলে সেদিন মারিয়া মারা যায়নি। গাড়িটা খাদে পড়ার আগে মারিয়া গাড়ির দরজা খুলে পাশে ঝাঁপ দিয়েছিল। তারপর পাশে একটা নদীতে পড়ে গিয়েছিল। নদীর স্রোতে ভেসে ওখান থেকে অনেক দূরে চলে গিয়েছিল। কিছু জেলে মারিয়াকে ওখান থেকে বাঁচিয়ে নেয়। মারিয়াকে হসপিটালে নিয়ে যায়। মারিয়ার জ্ঞান ফিরছিল না। ওই হসপিটালে একটা ডাক্তার মারিয়াকে চিকিৎসা করছিল, আর মারিয়াকে ছোট বোনের মতো অনেক স্নেহ করত। মারিয়ার বাসার লোকের খোঁজ পাওয়া যাচ্ছিল না, তাই লোকটা ওকে বাসায় নিয়ে যায়। কিছুদিন পর ডাক্তারের ইতালিতে ট্রান্সফার হয়ে গিয়েছিল। উনি ইতালিতে চলে আসে, আর মারিয়াকে কোথায় রেখে আসবে ভেবেই পাচ্ছিল না, তাই ওকে ওর সাথে করে ইতালিতে নিয়ে আসে। ডক্টরও জানতো মারিয়া প্রেগনেন্ট ছিল, তাই পুরোটা সময় ডক্টর মারিয়ার দেখাশোনা করেছে। তারপর 10 মাস পর মারিয়ার একটা মেয়ে বেবি হয়। মারিয়া কখনো বাংলাদেশে ফিরে যাওয়ার সময় হয়নি। মারিয়া মনে করতো সাব্বির ওকে ভালোই বাসে না, ওকে দুশ্চরিত্রা বাজে মেয়ে বলে মনে করে। হয়তো মারিয়া নীলাকে বিয়ে করে অনেক সুখে আছে, তাই মারিয়া আর কখনো বাংলাদেশে ফিরে যায়নি। কিন্তু আজ এতগুলো বছর পর নিজের প্রিয় মানুষটাকে এত কাছে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারেনি মারিয়া। ও কান্না করে দেয়। সাব্বির কান্না করতে করতে মারিয়ার মুখটা দুহাতে আগলে নিয়ে বলে, এই পাগলি, কোথায় ছিলে এতদিন তুমি? তুমি কেন আমাকে এত কষ্ট দিলে? এতদিন কেন দূরে চলেছিলে? তুমি জানো না আমি কয়টা বছর বেঁচে থেকেও মরে গিয়েছিলাম। তোমাকে আমি আর দূরে যেতে দেব না। আমার ছোট একটা ভুলের জন্য এত বড় শাস্তি তুমি আমাকে দিলে। আমাকে একটাবার নিজের ভুলের জন্য সরি বলার একটা সুযোগও দিলে না। আমি তো এতগুলো দিন মনে করেছিলাম তুমি হয়তো আর নেই, কারণ আকাশের গাড়িটা ব্লাস্ট হয়ে গিয়েছিল আর তুমিও ওই গাড়িতেই ছিলে। কিন্তু তুমি বেঁচে আছো সেটা জানতাম না। আমি আর তোমাকে কোথাও যেতে দেবো না পাগলি, তুমি আমার সাথেই থাকবে, চলো। মারিয়া এতক্ষণ কান্না করলে এবার সাব্বিরকে সজোরে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয় আর বলে, দূরে থাকুন আমার থেকে, একদম আমার কাছে আসবেন না। আমি আপনার কেউ না, আর না আপনি আমার কেউ হন। আমি আপনার সাথে কোথাও যাব না। মারিয়া, কি বলছো কি এসব? তুমি কি ভুলে গেছো তুমি আমার বউ? না, আমি কিছুই ভুলিনি, আমার সবই মনে আছে। তাই আমি আপনার সাথে আর যেতে চাই না। আপনার জন্য এটাই ভালো হবে, আপনি আমার থেকে দূরে থাকুন। না হলে আপনাকে হ্যারাসমেন্টের অপরাধে আপনার নামে আমি রিপোর্ট করব। কথাটা বলেই মারিয়া কেবিন থেকে দৌড়ে বেরিয়ে গেল। সাব্বির মারিয়ার পেছন পেছন বেরিয়ে আসে। মারিয়া অফিস থেকে বেরিয়ে একটা ট্যাক্সিতে উঠে পড়ে। সাব্বিরও নিজের গাড়ি করে মারিয়ার পেছনে করতে থাকে। সাব্বির বারবার হর্ন দিচ্ছে মারিয়ার ট্যাক্সি থামানোর জন্য। একটা সময় ট্যাক্সিটা অন্য একটা রাস্তা দিয়ে বেরিয়ে গেলেই তখন সাব্বির আর সামনে থেকে খেয়াল করে না, যার ফলে সামনে থেকে আসা বড় একটা গাড়ি সাব্বিরের গাড়িতে ধাক্কা মেরে দেয়। সাথে সাথেই পুরো পরিবেশ স্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণের ব্যবধানে সব কেমন পাল্টে গেল। হসপিটালে আইসিইউর বাইরে মারিয়া বসে আছে। তারপর একটা সময় মনে হতে লাগলো আল্লাহর কাছে ওই মানুষটাকে প্রাণ ভিক্ষা চাইবে। মারিয়া অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেয়। তারপর মোনাজাতে সাব্বিরের জন্য কান্নাকাটি করে। মারিয়া কান্নাকাটি করছিল, ঠিক তখন একটা নার্স এসে বলে অপারেশন সাকসেসফুল হয়েছে। একটু পর সাব্বিরকে ক্যাবিনে শিফট করা হবে, তখন মারিয়া দেখা করতে পারবে। মারিয়া ছুটে সাব্বিরের ক্যাবিনের সামনে যায়। তারপর বেশ কিছুক্ষণ পর সাব্বিরকে ক্যাবিনে শিফট করা হলে মারিয়া ভেতরে আসে। সাব্বিরের এখনো জ্ঞান ফেরেনি। মারিয়া সাব্বিরের কাছে গিয়ে ওর একটা হাত
জড়িয়ে ধরে কান্না করে আর বলে, সাব্বির, এই আপনি একবার চোখ খুলে দেখেন, আমি আপনার কাছে চলে এসেছি। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আপনি বললেন না আমাকে কোথাও নিয়ে যাবেন, আমি আপনার সাথে সেখানেই যেতে যাচ্ছি। তাও তাকান আমার দিকে, আমি আপনাকে বড্ড বেশি ভালোবাসি। আপনার কি বোঝেন না আমাকে ছাড়া? আপনাকে ছাড়া আমার কতটা কষ্ট হচ্ছে, কেন এভাবে আমাকে ছেড়ে চলে যাচ্ছিলেন? রুদ্র, একবার চোখ খুলে তাকান। মারিয়া সারাটা দিন কান্নাকাটি করলো। সেদিন আর সাব্বিরের জ্ঞান ফিরল না। পরদিন দুপুরের দিকে মারিয়া খেয়াল করে সাব্বির আস্তে আস্তে চোখ খুলছে। সাব্বিরকে তাকাতে দেখে মারিয়া অস্থির হয়ে বলতে শুরু করে, এই আপনি ঠিক আছেন? আপনি আমাকে মাফ করে দিন, সব আমার জন্য হয়েছে, আমার জন্য আজকে আপনার এই অবস্থা। আমি আর কখনো আপনাকে ছেড়ে যাব না। কথাগুলো বলেই মারিয়া কান্না করতে লাগলো, কিন্তু সাব্বির মারিয়ার সাথে কথা বলছে না। ও শুধু ফ্যাল করে মারিয়ার দিকে তাকিয়ে আছে। আপনি আমার সাথে কথা বলছেন না কেন? প্লিজ কথা বলেন না একটু আমার সাথে। আমি একটা খারাপ লোক, আমার সাথে কথা বলতে হবে কেন? আপনি এখান থেকে চলে যান। আমার মতো একটা খারাপ মানুষের সাথে আপনাকে থাকতে হবে না। আমি আপনাকে মুক্ত করে দিলাম। এই খারাপ মানুষটা আর কখনো আপনাকে বিরক্ত করবে না, আপনার রাস্তাতেও আসবে না। আপনি চলে যান এখান থেকে। এই খারাপ মানুষের সামনে আসেন কেন? আপনার ভয় লাগছে না এই খারাপ মানুষটা যদি আপনার কোনো ক্ষতি করে দেয়? সাব্বিরের কথা শুনে মারিয়া ওর একটা হাত জড়িয়ে ধরে কান্না করে বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন করব না। মারিয়া প্রচন্ড পরিমাণে কান্না করতে লাগলো। তারপরও সাব্বির কথা বলল না। তাই মারিয়া বলল, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আমার সাথে কথা বলবেন না, আমাকে আর ফিরিয়ে নেবেন না, তাহলে আমি এই জীবনটাকে কি করব? আমি আজকে নিজেকে শেষ করে দেব। যেখানে আপনি আর আমাকে ভালোই বাসেন না, সেখানে আমি কার আশা নিয়ে বাঁচবো? মারিয়া চলে যেতে গেলে সাব্বির ওর একটা হাত ধরে টান দিয়ে মারিয়াকে নিজের উপরে ফেলে দেয়। সাব্বির ব্যথা পেলেও কিচ্ছু বলল না, শুধু মারিয়ার কানের কাছে মুখ নিয়ে বলল, খুব সাহস বেড়ে গেছে তাই না? আমাকে ছেড়ে যাওয়ার কথা বলা হচ্ছে, আবার মরে যাওয়ার কথা বলা হচ্ছে। এখন আমি ব্রেডে পড়ে আছি তাই তুমি বেঁচে গেলে, নাহলে আমাকে ছেড়ে যাওয়ার অপরাধে আর মরার কথা বলার অপরাধে তোমাকে শাস্তি দিতাম। এমন শাস্তি দিতাম যে শাস্তির জন্য তুমি পাগল হয়ে যেতে। এমন শাস্তি দিতাম যে তুমি বারবার শুধু আমার কাছে ওই শাস্তিটাই পেতে চাইতে। সাব্বিরের নেশা ভরা দৃষ্টির দিকে তাকিয়ে মারিয়ার কান্নাটা বন্ধ হয়ে গেল। মারিয়া লজ্জায় লাল নীল বেগুনি ইত্যাদি হতে লাগলো। সাব্বির মারিয়াকে এক হাত দিয়ে জড়িয়ে রেখেছে। ঠিক সেই মুহূর্তে কেবিনের মধ্যে একটা পিচ্চি মেয়ে গুটি গুটি পায়ে এগিয়ে আসে, সাথে একজন ডক্টর। পিচ্চি মেয়েটা মারিয়াকে বলল, আম্মু আম্মু, তুমি এই আঙ্কেলটার উপর শুয়ে আছো কেন? আম্মু, আঙ্কেল বলল আমার বাবাই আছে, আজকে নাকি আমাকে বাবাইয়ের কাছে নিয়ে যাবে। আম্মু, আমার বাবাই কোথায়? আম্মু, আমার বাবাই আসেনি। সবার বাবাই আছে, সবাই ফাদার্স ডেতে তাদের বাবাইকে স্কুলে নিয়ে যায়, কিন্তু আমার বাবাই তো কখনো স্কুলে আসলো না। আম্মু, আমার বাবাই কোথায়? আম্মু বলো না আম্মু। মারিয়ার কথা শুনে সাব্বির মারিয়া দুজনেই পিচ্চিটার দিকে হাত বাড়িয়ে দিল। মামানি, কে বলেছে তোমার বাবাই নেই? দেখো, এই তো তোমার বাবাই। সত্যি আম্মু, এটা আমার বাবাই? পিচ্চিটা ছুটে গিয়ে সাব্বিরকে জড়িয়ে ধরে আর সাব্বির ওকে বুকে জড়িয়ে নিয়ে কান্না করে দেয়। সাব্বিরকে কান্না করতে দেখে পিচ্চিটা বলে, বাবাই বাবাই, তুমি কান্না করছো কেন? না মামুনি, আমি কান্না করছি না তো। তোমাদের পেয়ে আনন্দে আমার চোখে ওষু চলে আসছে। আমি আজকে আমার এই মামুনিটাকে ফিরে পেয়েছি, তাহলে কান্না করতে পারি, বলো? আচ্ছা বাবাই, তুমি এখন আমাদের সাথে থাকবে তো? আমাদেরকে তোমার সাথে নিয়ে যাবে না বাবাই? সবার বাবাই তাদের প্রিন্সেসকে কত ভালোবাসে, কিন্তু তুমি আমার সাথে দেখাই করো না। হ্যাঁ মামুনি, নিয়ে যাবো তো। তোমার দাদু দিদা তোমাকে দেখলে অনেক খুশি হবে। তোমার দিদা তো তোমার জন্য অনেক কান্না করে, শুধু বলে তার পিচি দাদুনিকে কখন নিয়ে যাব। ইয়ে, কি মজা কি মজা! বাবাই এখন থেকে আমাদের সাথে থাকবে। আমারও বাবাই আছে, আমারও দাদু দিদা আছে। কি মজা কি মজা! এভাবে মিলে গেল সাব্বির আর মারিয়ার জান্নাত। পূর্ণতা পেল ওদের ভালোবাসা। সকল ভালোবাসাগুলো এইভাবেই পূর্ণতা পাক। ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো। ভালোবাসার মানুষকে নিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।